আচ্ছা, আপনাদের সঙ্গে একটু কথা বলতে পারি? হ্যাঁ, আপনাদের দেখছি এখানে সবাই একসঙ্গে বসে কথা বলছেন। প্রথমে একটা আপনাদের নাম পরিচয় শুনি। আমার আমার নাম আনিকা, আমার নাম তৃষ্ণা। আচ্ছা। আমি শুভ। আমার নাম দীপ্র। প্রতিভা। আচ্ছা, আমরা ইউনিভার্সিটি অফ স্কলার্স থেকে আসছি। আপনাদের ক্যাম্পাস বোধহয় বনানীতে। হ্যাঁ, বনানীতে। কেন এখানে এসেছেন আর কি? এখানে আমাদের মুক্তিযুদ্ধর আর কি স্মৃতি জড়ানো। কেন আসবো না, প্রায়ই আসি এখানে। স্বাধীনতা যদি বলি বাংলাদেশে, এটার পিছনে আসলে যদি মূল ভূমিকা রেখেছেন এখন কয়েকজনকে আপনি যদি বলতে চান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাজউদ্দিন আহমেদ। মাওলানা ভাসানী, এম মনসুর আলী। তাজউদ্দিন আহমেদ সম্পর্কে আপনি কিছু যদি বলতে পারেন। তাজউদ্দিন আহমেদ আমাদের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন অ্যান্ড অ্যাজ হিম আই লাইক হিম। ওনার একটা পার্সোনালিটিটা একটু ডিফারেন্ট সবার থেকে। আচ্ছা, এবার একটু মেয়েদের কাছে জানতে চাই যে তাজউদ্দিন আহমেদের যিনি স্ত্রী ছিলেন জোহরা তাজউদ্দিন। জোহরা তাজউদ্দিন, বা ওনার সম্পর্কে কি খুব একটা জানা হয় না? না, আসলে ওরকম ভাবে জানা হয় না। আচ্ছা, আমার মনে হয় যে এরা তো সব আমাদেরই, এই দেশেরই ছেলে। আমার দল করে না বলে যে সে আমার শত্রু হবে তা তো না। আমার এটাই মনে হতো যে আমার যদি নীতিটা ঠিক থাকে, আদর্শ যদি ঠিক থাকে, তাহলে জিনিসটা খুব সহজ হয়ে যায়, কেউ আমাকে নড়াতে পারবে না। ওইটাই আমার মনের মধ্যে গীত দিয়ে বসা স্তম্ভের মতো শক্তি ছিল এটা। প্রথম স্মৃতিটা হলো যে আমার একেবারে যদি মানে মনে করার মতো স্মৃতি যেটা মনে হয় সেটা হলো যে একদিন রাত্রেবেলায় খুটখাট খুটখাট শব্দ, তারপর দেখি লাইট জ্বলে ঘরে, দেখি আমার বাবা মা দুইজনই একটা ছোট সুটকেসে কাপড় টাপড় ঢোকাচ্ছেন। আম্মার সাথে একদম আঁচল ধরা, আমি এবং আমার বড় বোন, আমরা দুইজন আঁচল ধরা। আমার ছোট বোনের তখন 4 মাস। তো ওই সময় দেখি যে আমার বাবার সামনের দিকে মানে ঘর থেকে বের হয়ে যাচ্ছেন। তো বাইরে গিয়ে দেখলাম যে পুরো বাসা পুলিশ দিয়ে ঘেরা। তো বাবাকে কোথায় নিয়ে গেল? তো তখন আমার মার যে এত সুন্দর একটা উত্তর ছিল, জবাব দিলেন এমন, যার যেই সরকার দেশের জন্য যারা ভালোবাসে, দেশকে ভালো চায়, তাদেরকে তারা আটকে রাখে, তারা যেন মানুষের জন্য কাজ না করতে পারে। হ্যাঁ, এইভাবে কিন্তু প্রথম আমার এই একটা দেশপ্রেমের, যদি আমি বলি মানে প্রথম শেখাটা। আমার যখন 6 বছর তখন আব্বু মানে দীর্ঘ সময়ের জন্য জেলে গেলেন, ছাড়া পেলেন 69 সালে। আর ওই সময়টা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ 6 বছরের একটা বাচ্চা 3 বছর পর 9 বছর, ওই সময়টা কিন্তু তার শৈশবটা কিন্তু তার খুব দ্রুত বাড়ছে। আর ওই সময়টা কিন্তু বাবা আমাদের সাথে নেই। আমার মা তখন আমাদের ওই বাবা মা আমাদের ডিসিপ্লিনেরিয়ান, আমাদেরকে স্কুলে ভর্তি করানো, আমাদেরকে খাওয়ানো, আমাদের সব কিছু তো আমরা মাই করতেন। মুক্তিযুদ্ধের সময়টা ধরেন আমরা তো কত ছোট, আমি 5, আমার ভাই 1। তো আম্মা করতেন কি কি মমতা নিয়ে আম্মা ঘুরে ঘুরে দোকান থেকে গজ কাপড় কিনে এনে আম্মা ছোট ছোট নিজের হাতে সেলাই করে, আম্মা কোত্থেকে একটা সিঙ্গার সেলাই মেশিন জোগাড় করেছিলেন ওখানেই কলকাতায়। আম্মা ওখানে সেই সুন্দর রঙিন রঙিন গজ কাপড়গুলো আম্মা কেটে কেটে আম্মা আমার ফ্রক বানাচ্ছেন, বড় আপা মেজাপার জন্য হয়তো একটু লম্বা হাতার সুন্দর ঝালর দেওয়া। যেটাই প্রথম মনে আসছে সেটা হচ্ছে 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর আমাদের জাতীয় 4 নেতা, আমার বাবা তাজউদ্দিন আহমেদ সহ নির্মমভাবে যখন হত্যা করা হলো 3রা নভেম্বর 1975। ওই সময়কার স্মৃতি আমার কাছে খুব ভিভিডলি মনে আছে। তারপরে 76 সালের পরবর্তী যখন ঘরোয়া রাজনীতি অ্যালাউ করা হলো, আমার মা সৈয়দা জোহরা তাজউদ্দিন টেকনাফ থেকে তেঁতুলিয়া ভ্রমণ করেছেন আওয়ামী লীগকে পুনর্গঠন করার লক্ষ্যে, এবং আমার সৌভাগ্য হয়েছে আমি আমার আম্মার সাথে গিয়েছি অনেক সময়। আমার জন্য তখন মাই সব কিছু ছিলেন। আমি যখন পার্টি জয়েন করি তখন বঙ্গবন্ধু আমাকে বললেন যে তুমি তাজউদ্দিনের কাছে যাও, ওর কাছ থেকে সব কিছু জানতে চাও, কারণ সে পার্টির ইতিহাস সম্পর্কে সব বিস্তারিত বলতে পারবে।
তো সেইভাবে আমি ওনার কাছে গেলাম এবং ওনার সঙ্গে বেগম তাজউদ্দিনের সঙ্গে দেখা হলো। বেগম জোহরা তাজউদ্দিন তাজিম ভাইয়ের স্ত্রী হিসাবে তো সবসময় ওনাকে আমি পার্টিতে পেয়েছি, দেখেছি, এবং উনি পরে তো খুব বলিষ্ঠ ভূমিকা রেখেছেন পার্টির নেত্রী হিসাবে। তো তখন ওনার সঙ্গে কাজ করার আমার সৌভাগ্য হয়েছিল। উনি কীভাবে পার্টিকে মানে নতুনভাবে পুনর্গঠন করলেন সেটা কাছে থেকে দেখে এখন আমি মনে করি যে ওনার একটা অসাধারণ ভূমিকা ছিল। উনি তো সত্য এবং ন্যায়ের পূজারী ছিলেন। উনি যেটা সত্য ভাবতেন উনি সেটাই করতেন। সে কিন্তু অতিরঞ্জিত কিছু করে নাই, কিন্তু তার নীতি আদর্শে সে অটল ছিল এবং পার্টির অসম্ভব ভালোবাসত বলেই ওই 78-এর যে কাউন্সিল, সেই কাউন্সিলটাকে তো শেষ হয়ে যেত যদি তার সামান্যতম লোভ লালসা থাকতো। কিন্তু পার্টির স্বার্থে কত বড় স্যাক্রিফাইস, এটা তার বড় এক্সাম্পল হলো জোহরা তাজউদ্দিন। আমি সবসময় বলি 75 পরবর্তী রাজনীতিতে আওয়ামী লীগের যে জন্ম দিছে তার মা হইল জোহরা তাজউদ্দিন। এটা নট দ্যাট যে উনি কিছু পেলেন না স্বাধীনতার পরে, উনি ইয়ে হয়ে গেলেন, ওনার অবদানটা কেউ বুঝলো না, সেটা না, কিন্তু ওনার মূল দুঃখটা, কষ্টটা ছিল ওখানে। এই যে এত যুদ্ধ করলাম আমরা যে আদর্শের জন্য, সেই আদর্শ থেকে আওয়ামী লীগ ক্রমান্বয়ে দূরে চলে যাচ্ছে, এটা উনি দেখতে পাচ্ছেন, কিছু করতে পারছেন না সেটা। আমার মার জন্ম 1932 সালে 24শে ডিসেম্বর, সে শীতের সময় ঢাকা শহরে। আমার মার কাছে শুনেছি যে ওনার জন্ম হয়েছিল ওই হোসনি দালানে। আমার নানার নাম সৈয়দ সিরাজুল হক, উনি ছিলেন ঢাকা কলেজের আরবি প্রফেসর। আমার নানি, ওনার নাম সৈয়দা ফাতেমা খাতুন। আমার নানির বাড়ি ছিল দিনাজপুর ফুলবাড়ি, আর আমার নানার বাড়ি হচ্ছে আপনার চাঁদপুর। তা আব্বারা ছিলেন 3 ভাই 2 বোন। বড় ফুপু হাসিনা ডাক ভালো নাম, আর ছোট ফুপু তো লিলি নাম, জোহরা তাজউদ্দিন। যে আব্বার ফুপুরা এমন ছিল, মনে হতো যে বন্ধু, গল্প আর কি, একসাথে যে কোনো কথা গল্প করতেছে, খাওয়া দাওয়া যে কোনো সময়। আমরা ভাই বোন তো পিঠাপিঠি ছিলাম, তো যার জন্যে হয়তো ফুপু বেশি আদর স্নেহ করতো দেখে ওনার সাথেই যেখানে যেত আঁচল ধরে ওনার সাথে সাথেই যেতাম। ওনার থেকেই মনে হয় যে আমাদের শিক্ষার অনেক কিছুই আমাদের মধ্যে। সবচেয়ে ছোট হয়, সবার ভীষণ আদরে ছিলেন, এবং আমার মার ডাক নাম ছিল লিলি, এবং উনি এত দুরন্ত, চঞ্চল, আর খুব তার কৌতূহল ছিল, যার জন্য আমার বড় মামার খুব ভালো বন্ধু ছিলেন কবি জসিমউদ্দিন আহমেদ। উনি যখন আমার নানা বাড়িতে আসতেন, আমার মাকে দেখে বলতেন যে ও তো একটা পরী, ও একটা ছোট্ট চঞ্চল পরী। তা আমার মার উপরে একটা ক্লাস 4 নামে একটা কবিতা উনি রচনা করেন, যে লিলি নামে ছোট্ট পরী, হ্যাঁ, ঈষৎ ফোটা ফুল, সারাদিন হাসতে আছে নাইকো কোনো কুল, এরকম ধরনের একটা। এবং যেটা আমার মার যে শেষ শয্যা বনানী কবরস্থান, ওখানে দেখবেন কবি জসিমউদ্দিনের ওই কবিতাটা ওখানে একেবারে এনগ্রেভ করা আছে আমার মার কবরে। আমার মা ছিলেন খুব দুরন্ত, আর সে সময় উনি সাইকেলও চালাতেন, হর্সব্যাক রাইডিংয়েও এক্সপার্ট ছিলেন, লং জাম্প, হাই জাম্প, মানে আপনি যা বলেন উনি একেবারে সেরা। তখন বলতে গেলে একেবারে স্কুলের সেরা স্পোর্টস তারকাই ছিলেন। মানে আম্মার কাছে শুনেছি উনি ইংরেজি মিডিয়ামে, আপনার কিন্ডারগার্টেন ক্লাস 1, 2, 3 ওখানে ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করেছেন, পুরান ঢাকার কোন স্কুলে। তারপরে উনি আনন্দময়ী গার্লস হাই স্কুলে যান। তারপরে ওনার লেখাপড়ার ছেদ পড়ে, কারণ উনি অনেক দুস্থদের উনি খুব হেল্প করতেন, এবং হোমিওপ্যাথির উপর স্পেশাল ট্রেনিং নিলেন। সে সময় যখন কলেরা লাগলো, উনি নিজে ওই কলেরা রুগীর বাড়িতে যে ওদের সব কিছু পরিষ্কার করে তাদেরকে ট্রিট করতেন। আমি ছোটোবেলায় দেখতাম যে আমাদের পাড়ার কারো জ্বর হলো, কারো কিছু হলো, ওই আসতো, তো ফুপু দেখতাম যে ওষুধ ওই পুড়িয়া বানায় আর কি, হোমিওপ্যাথি ওষুধ।
তো ফুপু ওইটার উপরে একটা ইয়ে ছিল, হস্তশিল্প যেটাকে বলে, হাতের কাজ, এগুলা ফুপু সবসময়ই করতেন। যখন আর কি বাসায় বা কোথাও বেড়াতে যেতেন, ব্যাগের থেকে হয়তো উলের কাটা, উলের ইয়ে নিয়ে বুনতেন আর গল্প করতেন। তো ওরকম আমাদেরকেও হাতের কাজের অনেক কিছু, তা আমরা আমার মনে হয় আমিও অনেক কিছু ওনার থেকে এগুলো আর কি আয়ত্ত করছি। ফুপু কুরুশের কাজ করতেন। এমনি তো হাতেরও যে ব্লাউজ, ফ্রক কোনোদিনও টেইলারকে দেওয়া লাগতো না। আব্বুকে বিয়ে করার পরে উনি কিন্তু আবার যে লেখাপড়ার ছেদটা হয় উনি আরম্ভ করলেন, এবং সেই সময় আব্বু জেলে, আম্মা ম্যাট্রিক পরীক্ষা খুবই ভালো, আমার মনে আছে হায়ার সেকেন্ড ডিভিশনে উনি পাশ করলেন, তারপরে ইন্টারমিডিয়েট পাশ করলেন এবং পড়তেন লালমাটিয়া গার্লস কলেজে। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি সমাজবিজ্ঞানে এবং অর্থনীতিতে সাবসিডিয়ারি ছিল, সেখানে উনি লেখাপড়া করেন স্নাতক। আব্বু আম্মার ফার্স্ট সাক্ষাৎকার হয়, এটা হচ্ছে 14 এপ্রিল, বাঙালি নববর্ষের দিন। তখন আম্মা আব্বুকে বললেন যে আমি কিন্তু একটা কথা, আমি কিন্তু সোনার গয়নাগাটি পরি না, আমার বিয়েতে বেলি ফুলের মালা দিয়ে বিয়ে হবে। তখন আব্বু নাকি তখন অনেক বেলি ফুলের মালা এনেছিলেন, এটা ছিল টক অফ দ্য টাউন, কারণ ওখানে কোনো গয়নারই এক্সচেঞ্জ হয়নি। আর আমার নানা বাড়িতে বিয়ে হয়েছিল, মগবাজার কাজীবাড়ি। মা যখন বিয়ে করলেন, আব্বুকে বিয়ে করে, তখন আম্মা চলে গেলেন 17 কার্কুনবাড়ি লেনে। সেখানে যে তার 2 দিন পরে দেখে উপরতলা থেকে যে বাড়িওয়ালা, ওনারা এসে আম্মাকে বললেন যে আমাদের তোষক লাগবে, তোষক ফেরত নিতে হবে। আম্মা তোষক বলে হ্যাঁ, উনি তো বিয়ের জন্য তোষক ধার করেছিলেন। তারপরে এসে বললেন যে বলে আমাদের খাটটাও ফেরত দিতে হবে। তা আমার এক্সকিউজ মি, উনি তাহলে কোথায় থাকতেন? বলে ওই যে ওখানে পার্টিতে থাকতেন। অথচ আমার বাবা দেশে তখন অগাধ জমি জমা, 200 বিঘার উপর জমি, সব কিছু, কিন্তু উনি দেশ সেবা, যে আমার দেশ সেবা ব্রত, আমার অধিকাংশ মানুষ এগুলো অ্যাফোর্ড করতে পারে না, একেবারে উনি ওই নীতিতে জীবনযাপন করতেন। তখন আমি জিজ্ঞেস করলাম আম্মা এটা শুনে তখন আপনার কেমন মনে হলো, আপনি তো নতুন বউ? আম্মা বলল আমার শ্রদ্ধায় মাথা নত হয়ে আসলো। সৈয়দা জোহরা তাজউদ্দিন ওনার হাজবেন্ড তাজউদ্দিন আহমেদকে কিন্তু অত্যন্ত ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন। নানিকে দেখতাম আসলে উনি মাঝে মাঝেই উনি কিন্তু কয়েক মাস পর পরই উনি কিন্তু কাপাসিয়ায় চলে যেতেন। আমাদের নানা আপনার তাজউদ্দিন আহমেদের জন্মস্থান কাপাসিয়ায় চলে যেতেন, এবং শুধু 2-1 দিনের জন্য না, উনি দেখা গেছে আপনার 2 সপ্তাহ তো মিনিমাম 1 মাস উনি ওখানেই থাকতেন। উনি ওখানে জনসাধারণের সাথে মিশে যেতেন, এলাকায়, গ্রামে, একেবারে গ্রামে আপনার মহিলাদের সাথে, বৃদ্ধ মানুষদের সাথে, ছোটদের সাথে একেবারে মিশে যেতেন। নানাদের যে বাসাটা ছিল, ভিটা বাড়িটা ছিল, সেই বাড়িটার আপনার ধরেন ফুল চর্চা, গাছ চর্চা, পুকুরকে খনন করা, গাছপালা লাগানো, এগুলো সবই কিন্তু, অনেক গাছপালা কিন্তু অধিকাংশ কিন্তু আসলে নানাদের আমলের বটে, বাট নানির হাতে লাগানো কিন্তু প্রচুর গাছপালা আছে। এবং উনি আমার মনে হয় কি এই কাপাসিয়াতে গিয়ে, দরদরিয়া গ্রামে গিয়ে উনি আসলে হারিয়ে যেতেন, হারিয়ে গিয়ে উনি কিন্তু নানাকে ওখানে খুঁজে পেতেন, এটা আসলে আমার বিশ্বাস। এই বাড়িটা কিন্তু মাটির, হ্যাঁ, যতটুকু জানা যায় যে এই বাড়িতেই আমার বাবা তাজউদ্দিন আহমেদের জন্ম। হ্যাঁ, আর আমাদের যে আরেকটা বাড়ি ছিল, যে বাড়িতে সবাই থাকতো, 71 সালে পাকিস্তান আর্মিরা এই বাড়িতে এপ্রিল মাস থেকে ওদের ঘাঁটি বানায়, তারপর ওরা যাবার সময় সব বাড়িগুলো পুড়িয়ে দিয়ে চলে যায়। এরাও আগুন জ্বালিয়ে দিয়েছিল এটাই, কিন্তু তখন নাকি প্রচণ্ড বৃষ্টি ছিল, তো ওই বৃষ্টির জন্য তখন মানে আগুন নিভে যায় এই সাইডটা। তো দেশ স্বাধীন হওয়ার পরে, অনেক পরে, ইনফ্যাক্ট তাজউদ্দিন আহমদ তো বলেছিলেন যে উনি যতদিন এই দেশের সব মানুষের মাথা গোঁজার ঠাঁই না হবে বাড়ি ঠিক করবেন না। তো পরে আম্মা এই বাড়িটার এই কিছু পিলার দিয়ে দিয়ে মানে কোনো রকম ওই মাটির বাড়িটাকে ধরে রেখেছেন। আমরা গেলে ভিতরে দেখতে পাবো যে একেবারে পুরো মাটির, যে আগেকার দিনের যে দেয়াল হয় ওই সব কিছু মাটির। আম্মা শুধু বাড়িটাকে ঠিক রাখার জন্য এই পিলারগুলি দিয়ে পরে এটাকে ঠিক রেখেছেন। এগুলো সব মাটি, এই যে এগুলো এই যে মোটা মাটির যে দেয়াল হতো না, মাটির একেবারে চওড়া, ভিতরে আসলে দেখা যাবে একেবারে চওড়া মাটির দেয়াল। এত বড় একটা মানুষ, তারপরে ওনার স্মৃতিটা সব কিছু
ওইটা একটা আম্মার ওই ভালোবাসাটা ছিল, যে কারণে আম্মা শত ব্যস্ততার মধ্যেও অনেক অসুস্থ যখন হয়ে গেলেন, তখনও যখন এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারেন না, তখন এখানে এই চকিতে উনি থেকে গেছেন, কিন্তু তাও উনি এখানে এসে গেছেন, এখানে এসে থেকে যেতেন এই বাড়িটাতে, স্বাচ্ছন্দ্য বোধ করতেন। স্বাধীনের পরে 12 বছর এন কেউ আসিল না। 12 বছর পরে ওই জোহরাতের দিন আইসা এই সংস্কার শুরু করছে, গাছপালা লাগান শুরু করছে। সকালে বই তো এই জায়গাটায় আরো গাছে আরো জোপড়া আছে সেওরা, যে আমরা যে কাজ করি গাছগুলো নিরাইতে আসি, সার দিতে আসি, ঠিকঠাক হইতেছে নাকি দেখছি। আর প্রত্যেকটা গাছ লাগাই বেলা উনি ভূগোল খারিয়ে দিছে, মানে নিজে হাতে ওনায় দেখাই দিছে। আর আমি অনুভব করছি এই যে আজকাল যেরকম গরম না, এরকম গরম ছিল, কিন্তু আজকাল গরমে শৈল গাম্মা পানি পড়ে না, ওই সময় শৈল গাম্মা কাপড় ভিজে টল টলায় পানি পড়তো। কারণ আমি নিজে অনুভব করতাম, আমরা তো ওই গরিব মানুষ, কামলা সামলা কাম দেই, শ্রম করে আঙ্গুর অভ্যাস, কিন্তু উনি যে এই গরম কেমনি সহ্য হরে, উনি তো ডাহা শহর থাকে, কেমনি সহ্য হরে। পরে দেখলাম যে উনি গাছের প্রতি এত টান, যে মনে করেন ওনায় যে গাছ গাছালি লাগাইতো, সন্ধ্যার সময় আমাদেরকে লইয়া বইয়া গল্প টল্প কইরা কইতো, দেখ শোন ওই গাছ গাছালিগুলি যে লাগাইছি ওইগুলি হচ্ছে শখ দেয়া জারিয়া, ওইগুলি মনে কর গাছে ফল হবে, ফুককে খাইব, মানুষে খাইব, তোরা খাইবে, এটা মনে কর আমি যে লাগাইছি, আমি যে খায়াম বহন করাম, ওই জন্য আমি লাগাই নাই। আমার মাঝে মাঝে রাত করে কইতো যে তুই রাত করে বাড়িয়া গাছের সাথে কথা বলবে, যে এই গাছ তো সেবা যত্ন তো আমরা ঠিক মতো করতে পারি না, ভুল হইলে আমরা ক্ষমা করেছি, এটা বলিস রাত করে। আমাদেরকে এই কথাগুলি আমাদেরকে ওনায় জ্ঞান দিত। কাপাসিয়ার সাথে আমার সবসময় যোগাযোগ ছিল, কারণ এখানকার মানুষকে বিশেষ করে আমি, এটাও আমার স্মৃতিতে আছে, যখন আমার বাবা জেলে, আমরা যখন খুব ছোট, যে আম্মা আমাদের কাপাসিয়া, তখন তো ঢাকা চিকিৎসা ব্যবস্থা একেবারে খুবই অপ্রতুল ছিল। আম্মা তখন করতেন কি, এখান থেকে যারা হাত পা ভেঙে যেত বা অসুস্থ, তাদেরকে নিয়ে নিজেদের বাসায় একটা রুম ছিল, ওখানে থেকে চিকিৎসার ব্যবস্থা করতেন। এটা আম্মা মানুষের চিকিৎসার জন্য মানে একেবারে মানে সর্বোচ্চ উনি চেষ্টা করতেন। আমাদের বাসার ভিতরে আরেকটা ব্যাপার ছিল, আপনি বলতে পারেন ছোটোখাটো একটা হাসপাতাল ছিল আমাদের বাসায়, ছোটোখাটো। ওই হাসপাতালের চিফ আমার নানিই ছিলেন আসলে। এখানে কেউ যদি অসুস্থ থাকতো, এটা গ্রামে গঞ্জে হতে পারে, গরিব দারিদ্রে যারা আছেন, নিজের চিকিৎসা করতে পারছেন না, কঠিন কঠিন রোগ যেমন টিউবারকুলোসিস, টিবি, এসব রোগে তো আপনার ধরেন 80 দশকের শেষের দিকে এবং 90 দশকে সুচিকিৎসার অভাবে মানুষের মারাও যেতে পারে। তো এরকম ধরনের বিভিন্ন মানুষদেরকে নিয়ে নানি আসলে বাসায় রেখে একদিন, 2 দিন, 1 সপ্তাহ না, মাসের পর মাস রেখে নিজে হাতে রান্না করে খাওয়িয়ে তাদেরকে সুস্থ করে, তারপরে এমনও আছে যে চাকরি দিয়ে পরে কোনো জায়গায় ব্যবস্থা করে ছেড়ে দিয়েছে। মানে এই ধরনের মানুষ আসলে ছিল। সীমিত আয়, সীমিত একেবারে টাকা পয়সার, তো তখন আম্মার তার ওরকম কোনো কিছুই ইনকাম বলতে কিছু ছিল না, খালি শুধু একটা ছোট বাসা ভাড়া থেকে যেটুকু আসতো, তো ওইটা দিয়ে আম্মা ওই টাকাটা দিয়ে সম্পূর্ণ খরচ করে ফেলতেন এখানে। আমাদের এই বাসাটা অরিজিনাল যখন এটা আমার বাবা হাউস বিল্ডিংয়ের লোন নিয়ে করেছিলেন, তো লোন নিয়ে দোতলা করতে যাচ্ছিলেন, তো আমার মা বলেছিল তুমি দোতলা করছো কেন, আমাদের তো একতলা হলেই হয়। তখন আমার বাবা বলেছিল এখন তুমি বুঝবা না, পরে বুঝবা। তো ওই বাড়িটা তখন অলমোস্ট কমপ্লিট, আমরা 63 সালের এপ্রিল মাসে আমরা ওই বাড়িতে উঠে গেলাম। আব্বু যখন 66-তে আবার জেলে চলে গেলেন, আব্বু তো ইন অ্যান্ড আউট যাচ্ছেনই জেলে, কিন্তু এবার দীর্ঘ সময়ের জন্য গেলেন। 66 সালের বোধ করে 8ই মে আব্বুকে, বঙ্গবন্ধুকে, তারপরে অন্যান্য আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেফতার করে ঢোকানো হলো। তখন ওই দোতলা বাড়িটাই ভাড়া দিয়ে আমাদের চলতে হতো। তখন জেলে যখন আম্মা দেখা করলেন আব্বুর সাথে, বলে লিলি তো বুঝতে পেরেছো যে কেন দোতলা বাড়ি করেছিলাম, তার কত সৎ রাজনীতিবিদ, আবার কত দায়িত্বশীল। ওই বাড়িটার দোতলাটা ভাড়া দেওয়া থাকতো সবসময়, আর নিচের তলায় আমরা থাকতাম। তো ওভাবেই তো আমরা চললাম, আমাদের লেখাপড়া সব কিছু আম্মা ওভাবেই দেখলেন।
তা আমার ক্লাস 3 পর্যন্ত আম্মার আমি অনেক মনোযোগ পেয়েছিলাম আমার লেখাপড়ায়। আম্মা না আমাদেরকে কোনো সময় মানে কোনো কিছুতে এটা করতে পারবে না ওটা করতে পারবে না এরকম কোনো সময় করেন নাই। উনি স্বাধীনতা দিয়েছিলেন বলবো আমি, এই স্বাধীনতা শব্দটা এটা বলবো যে সব কিছুতেই, যে যেমন বই পড়া, হ্যাঁ বই পড়াটা একেবারে শুরু থেকেই যদি বলি যে আম্মার কাছ থেকেই বই পড়ার শুরু, এবং বই পড়ে পড়েও শোনাতেন আমাদেরকে দোকানে নিউ মার্কেটে নিয়ে বইয়ের দোকানে নিয়ে ছেড়ে দিতেন আমাদেরকে, যে আমরা আমাদের মতো করে বই নিতাম। ছোট তখন কত 7, 8, 9 বছর, আমার মতো করে আমার বই নেওয়া। আমার মনে আছে যে আম্মা একটা কোথা থেকে বই পেলেন, নামটা ছিল দেবতার কি গ্রহান্তরের মানুষ। ওখানে এরিক ফন দানিকেন, উনি একজন আর্কিওলজিস্ট ছিলেন, উনি আর কি মহাভারত থেকে শুরু করে ইনকা মায়া সভ্যতা ওদের সব ওখানে যে সভ্যতার কাহিনীগুলো সেখানকার স্টোরি এনে তা ছেলে মেয়েদেরকে শেয়ার করছেন। আমরা সাউথ এশিয়ায় আমার মা আমাদের মধ্যে বিস্ময় ক্রিয়েট করেছিলেন, জানার আগ্রহ বাড়িয়েছিলেন, আর মানুষকে ভালোবাসাটা শিখিয়েছিলেন, যে মানুষকে মানুষ হিসাবে দেখা শিখিয়েছিলেন। যে আম্মা বাইরেও কিন্তু প্রচুর কাজ করতেন, তো কাজ করতেন মানে কি ওটাও মানুষের জন্যই কাজ। এবার একদিন দেখলাম আম্মার চোখ একদম লাল টকটকা, তো আম্মাকে জিজ্ঞেস করলাম আম্মা, আর আমরা তো একটু আম্মাকে নিয়ে সেন্সিটিভ থাকতাম ন্যাচারালি, যে আম্মাই সব কিছু, বাবা বলি মা বলি, হ্যাঁ। তো আম্মাকে জিজ্ঞেস করলাম যে আম্মা চোখ লাল এরকম, তো আম্মা বললো টিয়ার গ্যাস। এই প্রথম শুনলাম টিয়ার গ্যাস। আম্মা তখন যারা রাজবন্দি সাহায্য কমিটির জয়েন্ট কনভেনার ছিলেন, তো তখন ওই যে মিছিলে গেছেন, তখন ওই মিছিল বন্ধ করার জন্য পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়েছে। টিয়ার গ্যাস মারাতে তারপর আর কি চোখ লাল ওরকম করে আম্মা বাসায় আসছেন। তাজউদ্দিন পলিটিক্স করতেন, আর তার পাশে থেকে পলিটিক্যাল একটা আমরা এমন একটা ট্রেনিং পেয়েছিলাম, পলিটিক্যালি মানুষের জন্য আমরা কিছু করতাম, মানুষের সেবা করতাম, কাউকে কিছু দিতাম, কারো ওর ফ্যামিলি চালাতাম। যে কারণে যখন তাজউদ্দিনের জেলে যেত তখন কি ভয়াবহ ক্রাইসিস, তখন নাইব খান, তখন আতর মানুষকে আমাকে কনভেনার করে, আর মোজাম্মেল সাহেব উনি একজন সিনিয়র ব্যারিস্টার, আমার দুজনকে কনভেনার করে একটা কমিটি করা হলো। আমরা রাজবন্দি সাহায্য কমিটি করলাম। সাহায্য কমিটির শুধু টাকা উঠানোই আমাদের বড় কথা ছিল না, যেটার পাবলিসিটিটা, যে দেশে কিভাবে মানুষের জন্য কাজ করতে যায়, জেলখানা বন্ধ করে রেখেছে, 17 হাজার হাজার মানুষ বন্দি করে রেখেছে। ন্যাপ আছে, কমিউনিস্ট পার্টি আছে, আওয়ামী লীগ আছে, এগুলির আমরা সব নাম লিস্ট করলাম, শুধু আওয়ামী লীগ না, সবার লিস্ট করলাম। তখন জেলে ছিলেন তাজউদ্দিন সাহেব ছিলেন, আওয়ামী লীগের বঙ্গবন্ধু ছিলেন, মনি সিং ছিলেন, মুজাফর আহমদ সাহেব ছিলেন, একমাত্র মহিলা রাজবন্দি মতিয়া চৌধুরী। তখন তো যারা জেলে থাকতেন তাদেরকে রাজবন্দি বলা হতো। তো মহিলা রাজবন্দির মুক্তির দাবিতে আমরা মহিলাদের একটা স্বাক্ষর সংগ্রহ করে পত্রিকায় দিই। এটা কিন্তু এখন যে বিভিন্ন স্বাক্ষর সংগ্রহ হয়, একটা বলা যায় যে এটার মানে শুরুটা কিন্তু ওইখান থেকে, মতিয়া চৌধুরীর মুক্তির দাবিতে মহিলাদের স্বাক্ষর সংগ্রহ করে আমরা পত্রিকায় দিলাম। তো এই রাজবন্দিদের এই স্বাক্ষর সংগ্রহ করতে যেয়ে আমার জোহরা আপার সাথে পরিচয়, এবং পরিচয়ের সূত্রটা সুফিয়া কামাল আমাদের পাঠিয়েছেন। বেগম সুফিয়া কামাল ছিলেন, উনি তো জানেন আপনারা, একদিকে কবি, একদিকে নারী আন্দোলনের নেত্রী, উনি একজন মানে অন্যরকম একজন উচ্চতর মানুষ ছিলেন। তো উনি আমার আম্মাকে অসম্ভব স্নেহ করতেন। তো তখন এই যে নারী মুক্তির বিষয়গুলো, যে মেয়েরা কেন পিছিয়ে থাকবে, তো সেই সময় উনি ওনার সাথে এই কাজে যুক্ত হন একসাথে ওনারা। তো এই জিনিসগুলো যেটা আমরা এখন ভাবছি, ওনারা কিন্তু তখন থেকেই ভাবছিলেন যে এইভাবে করে এই কাজটা করতে হবে। নারীর অংশগ্রহণ ছাড়া সমাজ সামনের দিকে যেতে পারে না, মানে নারী পুরুষ দুজনেরই অংশগ্রহণ লাগবে। ময়মনসিং জেলে আব্বুর সাথে যখন দেখা হলো, আব্বুর সাথে ছিলেন তখন মহারাজা ত্রৈলোক্য সেন চক্রবর্তী, আর তারপর ছিল আরও অনেক নাম করা রাজনীতিবিদ। তখন তারা অনেক খুশি হলেন আমাদেরকে দেখে, এবং আব্বু এসে বললেন, লিলি আমি তোমার ছবি দেখেছি, তুমি কি ওই প্রসেশনে নেতৃত্ব দিচ্ছিলে? মানে আব্বু এত খুশি যে আম্মা একদম চলছে, সে সাদা শাড়ি
একটা চিকন একটা পাড়, রাজবন্দীদের মুক্তি চাই, রাজবন্দীদের মুক্তি চাই, রাজবন্দী সাহায্য কমিটির আহ্বায়িকা। আব্বু ওয়াজ সো প্রাউড। রাজবন্দী মুক্তির আন্দোলনটা তো দীর্ঘদিন চলেছিল, তো প্রতিদিনই আমরা প্রায় বের হতাম, কোনো না কোনো বের হতাম, হয়তো মানে একটা ঘরোয়া মিটিংয়ের জন্য বের হচ্ছি বা একটা বড় মিটিংয়ের জন্য বের হচ্ছি। তো প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু প্রত্যেক দিনই জোহরাপা আমাদের সাথে বেরোতেন এবং কোথায় যেতে হবে সেগুলো উনি আমাদের সাজেস্ট করছেন। জোহরাপা এই অর্থের পার্টটাও যথেষ্ট সাহায্য করেছেন আমাদের, আর্থিক সহায়তা করা এবং নতুন নতুন লোকের সাথে যোগাযোগ করে দেওয়া, প্রত্যেকটা প্রোগ্রামে থাকা। এভাবে আমরা 68-69 কাটাই। 70 সালে যখন ঘূর্ণিঝড় হলো, সেই ঘূর্ণিঝড়ের সময় মহিলা পরিষদ তখন একটা রিলিফ টিম করেছিল। সেই রিলিফ টিমেও জোহরাপার সাথে যান নাই, কিন্তু রিলিফ টিমের মেটেরিয়াল সংগ্রহতে জোহরাপা অনেক আমাদের সাহায্য করেছেন। 70 সাল পর্যন্ত আমরা যতটুকু কাজ করেছি, 68 থেকে মহিলা পরিষদ গড়া পর্যন্ত, এর মাঝখানে আমরা মহিলা সংগ্রাম কমিটি করি। এই মহিলা সংগ্রাম কমিটি করতেও পাড়ায় পাড়ায় উনি বিভিন্ন পাড়াতেও গেছেন, ঢাকাতেও বিভিন্ন পাড়াতে গেছেন, যে আমাদের সাথে সবসময় ছিলেন এবং নারী আন্দোলনের সাথে উনি সবসময় যুক্ত থেকেছেন। আমার তো একটা সৌভাগ্যই বলবো, জোহরাপার আমি গণতান্ত্রিক মহিলা ফেডারেশনের প্রথম কনফারেন্স উলানবতরে গেছিলাম, আমি আর জোহরাপা একসাথে গেছিলাম। সেখানে যেও সকলের সাথে মেলামেশা করা, বক্তব্য দেওয়া, অন্যান্য দেশের লোকের সাথে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা, এই কাজগুলো উনি খুব সহজেই করেছেন। কাছ থেকে দেখলাম তার মাতৃরূপ, একটা স্নেহশীল মহিলা। বারবারই মনে হয়েছে যে শান্ত, শিষ্ট এবং খুব মানে সহজভাবে মানুষকে আপন করে নিতে পারেন, কাছে টেনে নিতে পারেন। সেই মহিলাই আবার বীর দর্পে একজন রাজনীতিকের ভূমিকায় স্বাধীনতা যুদ্ধকালে তার অবদান আমরা সবাই সশ্রদ্ধ চিত্তে স্মরণ করি। কারণ তিনি যদি 1971 সালের মুক্তিযুদ্ধ চলাকালে সেই সময়ে বাংলাদেশের নির্বাসিত সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদকে পূর্ণ সমর্থন না দিতেন, তার সহধর্মিণী হিসেবে শুধু নয়, একজন নারী হিসেবে, একজন মা হিসেবে, একজন স্ত্রী হিসেবে তার সাহায্য, সহযোগিতার সমর্থন নিয়েই দেশের প্রতি তিনি তার একটি বিরাট কর্তব্য, একটি দায়িত্ব পালন করেছিলেন। সেটা আমরা অনেকে হয়তো ভেবে দেখি না বা চিন্তা করি না। আমার বাবা যখন ঘর থেকে বেরিয়ে গেলেন তখন প্রায় 11টা হয় করে, পড়ে 11টার দিকে। 25শে মার্চে সে কালো রাতে ব্যারিস্টার আমিনুল ইসলামকে নিয়ে চলে গেলেন, সাথে ডাক্তার কামাল হোসেনও ছিলেন। আব্বু চলে যাওয়ার পরে তখন 11:15 আম্মার সিদ্ধান্ত নিলেন সোহেল মিমিকে নিয়ে, আর আমাদের যে কাজের মহিলা ছিলেন তাকে নিয়ে আম্মা রাস্তা ক্রস করবেন। তখনই বড় বড় সাজোয়া বাহিনী নিয়ে একেবারে মূর্তমান আতঙ্কের মতো মিলিটারি, পাকিস্তান মিলিটারি ট্রাক আমাদের বাসার দিকে আসছে। তখন আম্মা তাড়াতাড়ি ব্যাক আউট করে তখন দৌড় দিয়ে বাচ্চাদেরকে নিয়ে দৌড় দিয়ে দোতলায় চলে গেলেন। দোতলায় তখন ভাড়াটে ছিলেন আব্দুল আজিজ বাগমার আর ওনার ওয়াইফ আতিয়া বাগমার, এবং আম্মা দৌড় দিয়ে আতিয়া কাকির ওই রুমে চলে গেলেন এবং তখনই দরজাটা আটকে দিলেন এবং মানে উইথিন সেকেন্ডস ওরা ঢুকে পড়ে নিচে তো আমাদের সব মেল মেম্বারদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেল, তাদের উপর অমানুষিক অত্যাচার হলো, নানা কিছু। তখন যখন মিলিটারি এসে এমন করে দরজা নক, আতিয়া কাকি দরজা খুলে দিলেন, খুলে দিয়ে উর্দুতে বললেন যে আপনারা চিল্লাচ্ছেন কেন। তখন ওরা সাথে সাথে পজিশন নিয়ে আমার মার বুকে স্টেন গান, আতিয়া কাকি ওনার বুকে স্টেন গান দিয়ে বলল, কোন হ্যাঁ মিসেস তাজউদ্দিন, তুম ইয়া তুম। আর তখন আম্মা উর্দুতে আর কি বললেন যে আতিয়া हम तुमको पहले ही मना किया था पॉलिटिशियन का घर किराया नहीं लेना। আমি কালই করাচির টিকিট কেটে চলে যাচ্ছি। আম্মা এত প্রত্যয়ের সাথে কথাটা বললেন যে ওরা একটু ভ্যাবা চাকা খেয়ে ওরা স্টেন গানটা নামিয়ে রাখলো। এবং আম্মার ভয় ছিল মিমি আবার যদি বাংলায় কথা বলে, মিমি তখন বয়স 5, কিন্তু ও
একটু ভীতু দৃষ্টিতে ওদেরকে দেখছিল, আর সোহেল তো একদম বেবি। তারপরের দিন আম্মা ঠিক করেন যে এখানে থাকাও তো ঠিক হবে না। 71 সালে যখন 25শে মার্চ কালো রাত্রি বঙ্গবন্ধুকে যখন পাকিস্তান হানাদার বাহিনী গ্রেফতার করে নিলেন এবং পরবর্তীতে পশ্চিম পাকিস্তানে কারারুদ্ধ করে রাখলেন, ওই মুহূর্তে কিন্তু তাজউদ্দিন আহমেদ এই দেশ স্বাধীন করার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন এবং আমার মাকে একটি চিরকুট লিখে গিয়েছিলেন যে আমি চলে গেলাম, তুমি ছেলে মেয়ে নিয়ে 7.5 কোটি মানুষের সাথে মিশে যেও, কবে দেখা হবে জানি না, মুক্তির পর। আবার এখানেও দৃঢ়তা ছিল এবং এই মেসেজটা পেয়ে সৈয়দা জোহরা তাজউদ্দিন তার যে করণীয়, তার কি দায়িত্ব, সেই দায়িত্বটাও তিনি বুঝে নিয়েছিলেন সেই মুহূর্তেই, যে তাজউদ্দিন গিয়েছে তার দায়িত্ব পালন করতে, তার সহধর্মিণী হিসাবে আমারও দায়িত্ব আছে। অ্যান্ড শি ক্যারিড ইট আউট উইদাউট ফিয়ার। বিপদে পড়লে বোঝা যায় কে বন্ধু আর কে বন্ধু না, ঠিক আছে? সো দেখা গেল যারা পরিচিত তারাই আমাদেরকে আশ্রয় দিতে রিফিউজ করলো, আর যারা অপরিচিত তারাই আমাদেরকে আশ্রয় দিয়েছিল সে সময়। তখন আম্মা সিদ্ধান্ত দিলেন এ ঢাকায় থাকা নিরাপদ না, উনি দেশের বাড়িতে, আমাদের দেশের বাড়িতে চলে যাবেন। তখন বড় মামু আমাদের সব 4 ভাই বোন সহ, আম্মা সহ আমাদেরকে একেবারে ওই কাঁচপুর, বৈদ্যর বাজার, ওইরকম জায়গা দিয়ে আমাদেরকে মনে হয় ওই সদরঘাট লঞ্চে করে আমরা তারপরে চলে যাই গ্রামে। আম্মার সাথে সব সময় একটা ট্রানজিস্টার থাকতো। 10ই এপ্রিল আর আম্মা আর আমার মফিজ কাকু সারাক্ষণ ভয়েস অফ আমেরিকা, বিবিসি, আকাশবাণী শোনে আর স্বাধীন বাংলা বেতার। তখন রাত 10টার সময় দেবদুলাল বন্দ্যোপাধ্যায় বলছে আজ রাত 10টায় একটি বিশেষ সংবাদ প্রচারিত হবে। আম্মা আমাদেরকে ডেকে নিল, আমরা গোল হয়ে আম্মাকে ঘিরে আছি, আর আমরা শুনলাম আমার বাবার সেই উদ্দীপ্ত গলা, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব ঘটিত গণপ্রজাতন্ত্রী স্বাধীন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কথা বলছি, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। উনি বললেন যতদিন বাংলার চন্দ্র, সূর্য, গ্রহ তারা রইবে, এই বাংলার মানুষের আত্মত্যাগের কথা চিরকাল লেখা থাকবে। লাস্টে একটা কথা বলে বক্তৃতা শেষ করেছিলেন, মনে রাখতে হবে এই যুদ্ধ জনযুদ্ধ, গণযুদ্ধ এবং সাধারণ নিপীড়িত মানুষের যুদ্ধ, কৃষক, শ্রমিক, খেটে খাওয়া ছাত্র, জনতা, তাদের এই যুদ্ধ, এবং সাম্য এবং সুবিচারের ভিত্তি প্রস্তরে গড়ে উঠুক নতুন বাংলাদেশ। এটা বলে ওনার বক্তৃতা যখন শেষ করলেন, আমার ফার্স্ট রিয়াকশনটা ছিল তোমার আব্বু আছে যুদ্ধের নেতৃত্বে, দেশ স্বাধীন হবে, আর ভয় নেই। তারপরে যখন ওই এপ্রিলের শেষের দিকে কাপাসিয়া বাজার, শ্রীপুরতাল ওইসব দিকে চলে আসলো আর্মিরা, তখন আমাদেরকে যেতেই হলো। আমরা তো গজারি বনে লুকিয়ে থাকলাম, তারপরে সেখান থেকে আমরা আবার অজানার উদ্দেশ্যে, এখন আবার কোথায় যাব, লং স্টোরি শর্ট, তারপর আমরা বোধহয় 300-র উপরে গ্রামে 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 গেছি। যেতে 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 এবার মুন্সিগঞ্জের সিরাজদি খানে গেলাম। সিরাজদি খানে ওইখানে একজন হিন্দুর বাড়িতে উঠলাম। তারা যখন আমাদের বাড়িতে ঢুকলো তখন ওই মাসিমাও বোরকা পরা ছিল, তো বাড়িতে আমাদের ঘরে ঢুকে ওরা বোরকা খুলে ফেলাইছে পরে আমাদের সাথে তার জন্য দেখা মাত্রই যেন একটা কীরকম সম্পর্ক হয়ে গেল, যেন মনে কত দিনের চিনা জানা আগে। আর দেখতেও খুব সুন্দর ছিলেন, দেখতে এমন সুন্দর ছিল মনে হলো যেন কোনো দেবীকে যেন আমরা সামনে দেখতে পেলাম বোরকাটা খোলার পরে। তো আমার সাথে মাসিমার খুব ভালো সম্পর্ক হয়ে গেল। হ্যাঁ, মাসিমা বলতে ওই জোহরা তাজউদ্দিন, তার জন্য তাকে তো আমরা মাসিমা বলে সম্বোধন করছি, ওকে তখন থেকে আজও পর্যন্ত মাসিমা। মাকে বললো মাসিমায় যে আপনি আমাদের সাথে থাকবেন, আমাদের একটু ভয় ভয় করে আপনার মা তখন থেকেই মা তাদের সাথে ছিল। রাত্রিবেলা যখন আসলো তখন এই দাদা আর আমার মা গোয়াল ঘরের সামনে রাত্রি কাটাইছে তাদের পাহারা দেওয়ার জন্য। ওই রাত্রে কয়েক রাত্রে আমরা ঘুমাসি নাই। তিনি যখন ওই যে আমাদের বাড়িতে ছিলেন
তখন ওই যে মা সন্ধ্যা দিতেন, বলতো দিদি ধূপটা এদিকে নিয়ে আসেন, ধূপের গন্ধ যে আমার ভালো লাগে, ধূপটা এদিকে নিয়ে আসেন। বেশি বেশি করে মা আবার ওই টাইমটায় বেশি বেশি করে ধূপ দিতেন, বাকি ভালোবাসে দিদি, একটু বেশি বেশি করে দেই, ওই ঘরেই রাইকে আসতেন। আমাদের সবচেয়ে নিদারুণ কষ্ট যুদ্ধের সময় ওনারা আমাদেরকে আশ্রয় দিয়েছিলেন। তো আমি অভিভূত হই যে এই মানুষগুলোর তো মূল্যায়ন হয়নি। আমি আসলে এনাদেরকে তো আমরা সম্মানিত করতে পারিনি। আমাদের 90% মানুষ কিন্তু গ্রাম বাংলার, মুক্তিযোদ্ধারা 90% কিন্তু গ্রাম বাংলার মানুষ। একটা সময় আমরা গ্রামেও থাকতে পারলাম না, দেখা গেলো গ্রামেও তো জ্বালা উপর আরম্ভ হয়েছে। আমরা 25শে মে বর্ডার ক্রস করলাম। যেদিন আমরা সীমান্ত অতিক্রম করি তখন ওইদিকে চারিদিকে ভীষণ গোলাগুলি হচ্ছে। ছোট ডিঙ্গি নৌকা দিয়ে আমরা যাচ্ছি, এক একটা নৌকা। আম্মা ছিলেন আরেক নৌকায়, আমি, আমার বোন, আরও 2-3 জন ছিলেন আরেক নৌকায়। তো আম্মাকে একটা জায়গায় গিয়ে পেলাম, মাঠের মধ্যে আম্মা বসা, একদম একেবারে মাঠের মধ্যে বসা একটা বাড়িতে। সামনে কিছু মুড়ি টুড়ি দিয়েছে খাওয়ার জন্য, যে শরণার্থী আমরা সীমান্তের ওপারে। তখন দেখলাম কি আম্মা খাচ্ছেন ডান হাতে, আম্মার বা হাতটা না বন্ধ, মুঠি করা, মুঠ করা। তখন আমি এক সময় না তাকালাম, তাকিয়ে তাকিয়ে দেখলাম কি খোলে না। তখন আমি জিজ্ঞেস করলাম আম্মা হাতে কি? তখন আম্মা বললেন কি, যখন বাংলাদেশ মানে ভারত সীমান্ত অতিক্রম করছি, তো সীমান্তে যে সীমান্ত রেখা আছে না, ওখান থেকে বাংলাদেশের এক মুঠো মাটি নিয়ে উনি সাথে এসেছেন। এটা হয়তো অন্য কারোর জন্য অন্যরকম ফিলিং, কিন্তু ওটা একটা অসাধারণ আমার কাছে মনে হয়েছে যে কবে যাব। তখন আমার মনে হয়েছে যে না, আমরা তাহলে নিজের দেশ থেকে ফেলে আসার যে একটা অনুভূতি। তারপর ওখান থেকে আমাদেরকে সোনামুড়া, বক্সনগর, বিশ্রামনগর, কত জায়গায় গেলাম, রিফিউজি ক্যাম্প দেখলাম। ওগুলো দেখে তো ওদের কান্না, প্রত্যেকটা রিফিউজির কথা, কবে দেশে ফিরে যাব, দেশ কি স্বাধীন হবে। আম্মা প্রত্যেকটা ক্যাম্পে, আম্মার নিজের চুল জটা, আম্মা ওই প্রত্যেক ক্যাম্পে যে আম্মা ওদের উদ্বুদ্ধ করেছিলেন। এবং আম্মা বলছে দেশ স্বাধীন হবে, আজকে আমাদের ভালো নেতৃত্ব আছে। আগরতলা থেকে আমরা প্লেনে চড়ে আমরা কলকাতা দমদমে আসি এয়ারপোর্টে। ওখান থেকে আমাদের না হলো হোসেন আলী সাহেবের বাড়িতে। প্রথম দিনই আমরা তখন বাংলাদেশ মিশনে, যিনি হোসেন আলী সাহেবের বাসায়, তো ওখানে রাত্রেবেলায় আমরা যাওয়ার পর আমার বাবা এসে এটা বললেন শুধু যে আমরা যুদ্ধে লিপ্ত, আমি প্রতিজ্ঞা করেছি যতদিন দেশ স্বাধীন না হবে ততদিন আমি পারিবারিক জীবনযাপন করব না, তো তোমাদের সাথে আমার দেখা হবে না, এটা তোমরা থাকো, তোমরা ভালোভাবেই থাকবে, কারণ আমাকে আমি এখন যুদ্ধ নিয়ে আমি ব্যস্ত, আমার মানুষ নিয়ে আমি ব্যস্ত। এই কথাটাই বলে উনি চলে গেলেন। এবং আমার মা সবাইকে মানে মন থেকে সম্মতি দিলেন যে তাজউদ্দিন, মানে তুমি তোমার প্রতিজ্ঞা রাখো, আই এম দেয়ার, আই স্ট্যান্ড বাই ইয়োর ডিসিশন। আমরা ছোট্ট 2 রুমের একটা ফ্ল্যাটে, আমাদের বাবা আমাদেরকে রেখেছিলেন ছোট্ট 2 রুমের ফ্ল্যাটে 1971 সালে, আমাদের মনে আছে। তো ওখানে আমাদের জাতীয় 4 নেতার পরিবাররা এবং আমরা নানান তলায় থাকতাম। আমাদের মনে আছে যে সীমান্ত পার হয়ে যখন অনেকেই তো আসতেন যে প্রথম প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন, অনেকে হয়তো উনি এত ব্যস্ত থাকতেন হয়তো সরাসরি ওনার অফিসে না গিয়ে, অনেকেই আছেন যে আম্মার কাছে চলে আসতেন যে আমরা যুদ্ধে যেতে চাই, আমাদেরকে রিক্রুট করবার ব্যবস্থা করে দেন। আম্মা তাদেরকে নিয়েও ছোটাছুটি করতেন, আম্মা এক নাগারে রান্না বাড়ি করতেন। আম্মা তো ওখানে বসে বসেই যে মুক্তিযুদ্ধের বিভিন্ন সময় তখন খবর আসতো যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অত্যাচার, নানান কিছু, মুক্তিযোদ্ধারা আসতো, তাদেরকে কিভাবে করে সহযোগিতা করা যায় সেই সমস্ত কাজ করতেন। আর আম্মা না খুব ভালো দ্রুত সোয়েটার তৈরি করতে পারতেন, উলের সোয়েটার। তো আম্মা একদম 3 দিন 4 দিনে একটা হাফ হাতা সোয়েটার তৈরি করে ফেলতে পারতেন। তো ওখানে বসে বসে উনি ওরকম সোয়েটার তৈরি করে আশেপাশে যারা মুক্তিযোদ্ধা যারা আসতো তাদেরকে উনি ওখানে দিতেন। তারপর বাংলাদেশ থেকেও যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান আর্মির অত্যাচার থেকে বেঁচে কোনো রকম এগিয়েছে তাদেরকে থাকার ব্যবস্থা করা। তবে মুক্তিযোদ্ধাদেরকে নানা রকম, ধরেন যশোর যেদিন মুক্ত হলো 8-9 তারিখে যশোর থেকে অনেকে চলে আসে, তখন তাদেরকে কিভাবে তারা চলবে, কিভাবে থাকবে,
দায়িত্ববোধটা যেন আরও বেশি দায়িত্ব নেই আমরা, ওই রকমভাবে আমি দেখেছি উনি সবসময় প্রতিটা বিষয়ে উনি খুব বেশি সচেতন ছিলেন এবং মানুষকে বলার চেষ্টা করতেন। কলকাতা থেকে যখন আমরা দেশে ফিরে আসব তখন হলো কি ঢাকা এয়ারপোর্ট তো তখন ওই যে পাকিস্তানের সাথে যুদ্ধের জন্য ঢাকা এয়ারপোর্ট বোমা বর্ষণ করে একেবারে এয়ারপোর্টে ল্যান্ড করার উপায় ছিল না। তো আমরা ওই যে ছোট ফকার ফ্রেন্ডশিপ নাকি যেন কি প্লেন বলে, মানে মাল পরিবহন করে, ওই প্লেনে আমরা ঢাকায় ফিরে আসি। মানে আমাদের তো একেবারে অন্যরকম উত্তেজনা যে আমরা ঢাকায় ফিরে আসব। তো আমরা যখন আমাদের বাসায় গেলাম তখন আমাদের বাসায় গিয়ে দেখি যে বাসা একেবারে মানে শুনশান, বাসাটা দরজা জানলা নাই, ভাঙ্গা, হ্যাঁ। আর আমাদের যে গ্যারেজ ছিল ওই গ্যারেজের মধ্যে আপনার মানে রক্ত, জমাট বাঁধা রক্ত। সৈয়দ নজরুল তাজউদ্দিন সরকার, মুজিবনগর সরকার ঢাকায় আসলেন 22শে ডিসেম্বর। 26শে ডিসেম্বরের মধ্যে মন্ত্রিসভা 2 দিনের মধ্যে মন্ত্রিসভা সাবল করলেন, নতুন মন্ত্রিত্ব আনলেন। এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ জিনিস হলো খন্দকার মুস্তাক যে পররাষ্ট্রমন্ত্রী ছিল তাকে বাদ দিয়ে একজন রেডিক্যাল লিডার, তার নাম আব্দুস সামাদ আজাদ, প্রগতিশীলতার রাজনীতিতে তার একটা দক্ষতা ছিল, ওনাকে কিন্তু পররাষ্ট্রমন্ত্রী করে আনা হয়। একটা পর্যায়ে এসে দুর্ভিক্ষ হলো 74 সনে, সেটা দেশি চক্রান্ত আছে বলে অনেকে মনে করে, কিন্তু আওয়ামী লীগের ত্রুটিরও কোনো শেষ ছিল না। নতুন নতুন লোকজন আওয়ামী লীগে আসলো, অলিজিনের মুক্তিযুদ্ধ এবং ত্যাগী কর্মীরা পিছনে চলে গেল। একটা পর্যায়ে আইসা তাজউদ্দিন সাহেবের মতো লোককেও সরে যেতে হলো এবং তাজউদ্দিন আহমদকে বের করে দেওয়ার পরে রাইটিস্টরা ক্ষমতায় আসলো। খন্দকার মুস্তাকের নেতৃত্বে ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুর কাঁধে চাপিয়ে বসলো এবং প্রতিদিন বঙ্গবন্ধুকে ভুল পথে নিতে শুরু করলো। এবং এই টানাটানির এক পর্যায়ে এসে বঙ্গবন্ধু সমস্ত রাজনৈতিক দল বন্ধ করলেন, বাকশালের একটা কর্মসূচি ঘোষণা করলেন, নিজে প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি হইলেন। বঙ্গবন্ধুর বাকশাল তখন চলছে, কি হুড়াহুড়ি। বাকশাল তার ভিতরকার অনুভূতি বঙ্গবন্ধু যতই বলুক তখন মানুষ বুঝে নেয়, তার মানুষ মনে করছে বাকশাল করছে শেখ মুজিবুর রহমান নিজের পাওয়ারকে চিরস্থায়ী করার জন্য। এবং এক পর্যায়ে এসে বঙ্গবন্ধু নিহত হলেন সপরিবারে, কতকগুলা পদভ্রষ্ট সামরিক বাহিনীর বহিষ্কৃত অফিসার দিয়ে। মুজিব কাকুর হত্যার ঘটনাটা আব্বু রেডিওতে শুনলেন এবং দেখলেন যে খন্দকার মুশতাক প্রেসিডেন্ট, তখন আব্বু বলেছিলেন যে মুজিব ভাই জেনে গেলেন না কে তার বন্ধু কে তার শত্রু। আর আম্মা তখন বলছিলেন যে তাজউদ্দিন তুমি চলে যাও বাড়ির পাশে। তখন আব্বু বলছিল 71-এ আমি যে পথে গেছি সে পথে যাওয়া, তখন আমি গেছি জনগণের প্রতিনিধি হিসেবে, আমি গেছি একটা স্বাধীন রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে। আর আজ মুজিব ভাইয়ের হত্যাকাণ্ডের পর আমি পালিয়ে আর যেতে চাই না, কোথাও যেতে চাই না। কারণ আমি যদি চলে যাই তাহলে এই যারা হত্যাটা করেছে তারাই একটা বলবার সুযোগ পাবে যে হয়তো আমিও সেই ষড়যন্ত্রের সাথে জড়িত। তা আব্বু বললো তা বিশ্বাসঘাতক হিসাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া শ্রেয়। আব্বু 7 দিন গৃহবন্দী থাকেন, আমরা আরও 1 মাসই আমাদের গৃহবন্দী করে রাখা হয়। এই যে পিলারটা, এই পাশেই আব্বুকে আমরা শেষ বিদায় দেই 1975 সালের 22 আগস্ট। আমরা সবাই আব্বুকে বিদায় দিলাম। আব্বু আমাকে ভালো করে মাথায় হাত দিয়ে বলে ভালো করে লেখাপড়া করতে, আমার সব ভাই বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে
আব্বু যখন এখান দিয়ে হেঁটে চলে যাচ্ছেন তখন আম্মা জিজ্ঞেস করলেন যে তুমি কবে ফিরবে? আব্বু বলল মনে করে নাও, টেক ইট ফর এভার, বলে উনি চলে গেলেন। 1 নভেম্বর আম্মা যখন আব্বুকে শেষ দেখা করতে গেলেন জেলে, তখন আম্মাকে আব্বু বলেছিলেন, লিলি মনে হয় না আমাদের আর বাঁচিয়ে রাখা হবে। আর এটা আরও বলেছিলেন ওই যে মোশতাকের মন্ত্রিসভায় যাতে কেউ যোগদান না করে, আমাদের দলের কেউ যেন যোগদান না করে, এই জন্য আব্বু কিন্তু আম্মাকে দিয়ে একটা গোপনে একটা জাস্ট চিরকুট দিয়ে নাম দিয়ে পাঠিয়েছিলেন যে এদের বাসায় যেয়ে যেন সবার কাছে বলা হয় ডু নট জয়েন মুশতাক গভর্নমেন্ট। তারপরেও কিন্তু সবাই আওয়ামী লীগেরই সবাই মুশতাক গভর্নমেন্টে এই বহু নেতা জয়েন করে ফেলে। ওইটার খবর পেয়ে আব্বু তখন বলেছে আর কিছু আর শেষ রক্ষা করা গেল না। আর তখন আম্মাকে বললেন যে লিলি আমার মনে হয় আমাদের বাঁচিয়ে রাখা হবে না, কারণ আমি গত 2 দিন ধরে দেখেছি মিলিটারি লোক এসে সার্ভে করে যাচ্ছে, রেকি করে যাচ্ছে যে আমরা কোথায় থাকি, ওগুলিকে পুরা ওরা চিহ্নিত করছে। আমার মনে আছে যে আমাদের বাসায় তখন একটা থমথমা ভাব ছিল এবং অনেক মানুষের আনাগোনা, এবং সেই সময় আমরা জানি না যে তাজউদ্দিন আহমেদ এবং জাতীয় চার নেতা বেঁচে আছেন কিনা। এটা 3রা নভেম্বর 4ঠা নভেম্বরের মাঝামাঝি আর কি, এই 2 দিন ব্যাপী এই ঘটনা। সো একটা থমথমা ভাব। পরবর্তীতে আমরা জানতে পারলাম যে ওনাদেরকে জেলখানায় হত্যা করা হয়েছে। তখন আমার বাবার লাশ আসলো আমাদের বাসায়। তো আমার মায়ের এই স্মৃতিটা মানে খুব জলজ্জান্তভাবে আমার স্মৃতিতে গেঁথে আছে। অনেক মানুষ ওখানে এসে জড়ো হয়েছে, প্রশ্ন করছেন, কান্নাকাটি হচ্ছে। তো আমার মাকে আমি বলতে শুনেছি সেই মুহূর্তে যে আমি আমার স্বামী হারালাম, আমার বাচ্চারা তাদের বাবাকে হারালো, এতিম হয়ে গেল, কিন্তু এই দেশ কাকে হারালো, এই দেশ কি হারালো। সো এই কথাগুলো এটা আমার স্মৃতিতে লেগে আছে, কারণ ইভেন দেন এমন একটা ট্র্যাজিক অবস্থায় সে কিন্তু চিন্তা করেছে দেশের কথা। তখন আমাদের এমন অবস্থা যে ভাড়াও তখন ছিল না কয় মাস, মানে আমাদের তখন বলতে রীতিমতো তখন আমাদের খাওয়া পড়ার অভাব হচ্ছিল। মানে ওই সময়টা আম্মা যে কি স্ট্রাগল করতে দেখেছি আম্মাকে, ওটা বলার মতো না। আর আম্মা ভীষণ ম্রিয়মাণ হয়ে থাকতেন, আম্মার মনটা সব সময় আর্তনাদ করতো, হাহাকার। আমাদের মূলত উদ্বাস্তুর মতোই জীবন ছিল। তারপরে এক পর্যায়ে আমাদের মনে আছে প্রায় 4-5 মাস বড় মামার চট্টগ্রামের বাসায় আমরা ছিলাম। তারপর ওখান থেকে আবার আসি। তারপর তো আম্মা রাত দিন দিবারাত্রি বাংলাদেশ আওয়ামী লীগ, ওনার অঙ্গাঙ্গী, ওনার শ্রম ঘাম ত্যাগ ভালোবাসা সততা সব কিছু নিবেদন, সব কিছুর জায়গা বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো তখন ছিন্ন ভিন্ন, নেতাকর্মীরা পলাতক, অনেকেই জেলে তখন, যেরকম আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, ওনারা জেলে। বিশ্বাসঘাতক খন্দকার মুস্তাককে কেন্দ্র করে খুনিদের উৎসব চলল বঙ্গভবনকে ঘিরে। এগুলো দেখাও যায় না। আওয়ামী লীগেররা সব পালাইলো। এক নেতা এক দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ, যারা প্রত্যেক দিন হাজারে হাজারে স্লোগান দিত, এদের আর পাত্তাই পাওয়া গেল। আমারটা আমি বলি, শেখ মুজিব তার সমস্ত পরিবার রাসেলিয়ারে পর্যন্ত মেরে ফেলছে। এই তখন আমি আমার ওই যে আল্লাহর কাছে শপথ করছিলাম রাজনীতি করবো না, শপথ ভঙ্গ করলাম। আবার এসে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হইলাম। কিভাবে? 21শে ফেব্রুয়ারি কেন্দ্র করে 301 জনের একটা কমিটি হইল। কোনোভাবে জীবন রক্ষা করার জন্য জসিমউদ্দিন সাহেব, কবি জসিমউদ্দিনকে কনভেনার করে একটা কমিটি করা হলো। সেই কমিটিতে পিছনে কাজ করা শুরু করলাম। এই আস্তে আস্তে ছাত্র রাজনীতিতে ঢুকলাম। এটা হলো 76 সনের 21শে ফেব্রুয়ারি কেন্দ্রিক। এর মধ্যে গোপনেই ছাত্রলীগ কাজ করতেছে। বেশ কিছু লোকজন সংগঠিত হয়ে জগন্নাথ হল কেন্দ্রিক আমরা রাজনীতি শুরু করলাম, গোপন ছাত্র রাজনীতি। এবং আস্তে আস্তে নিজের জীবনকে আমরা বিসর্জন দেওয়ার জন্য রাজনীতি শুরু করলাম। এবং আমরা মাঝে মধ্যে হলে হলে মিছিল করা, আবার মিলিটারি আসে, আবার এইগুলা করি, জয় বাংলা স্লোগান লেখা, এইগুলা করা শুরু করলাম। আমরা কিন্তু তখন বুঝ করে ফেলছি যে আবার আমরা মুজিব হত্যার পরিণাম বাংলা হবে ভিয়েতনাম।
এক মুজিবের রক্ত থেকে লক্ষ মুজিব জন্ম দিবে, ব্রিক্স নিয়ে ঘুরিয়া ঘুরিয়া ঘুরে 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 আমি সারা দেশ ঘুরছি। এবং সেই সময়ে আওয়ামী লীগের মধ্যে আবার কোন্দলের দুইটা পয়েন্ট ছিল। একটা হলো যারা বঙ্গবন্ধুর মৃত্যুর পরে খন্দকার মুশতাকের ক্যাবিনেটে যারা জয়েন করছিল তাদের বিরুদ্ধে সোচ্চার ছিল একটা অংশ, বিশেষ করে ইয়াং জেনারেশন। হ্যাঁ, যে এদের দিয়ে রাজনীতি হবে না। মিজানুর রহমান সাহেব উনি চাইলেন যে উনিই নেতা হবেন। হ্যাঁ, কিন্তু সিনিয়র নেতারাও ওনার সাথে সিনিয়র ছিল, তাকে পছন্দ করতো না। ছাত্রলীগের মধ্যেও তখন গ্রুপিং ছিল, ওই মিজান চৌধুরী সাহেবের ফলোয়ার্স কিছু ছিল, আর একটা গ্রুপ ছিল বঙ্গবন্ধুর লাইনে। ৭৬ সনের 12ই আগস্টে জিয়াউর রহমান সাহেবের সরকার একটা ওপেন পলিটিক্স দিল, ঘরোয়া রাজনীতি। যে ঘরোয়া রাজনীতি করতে পারবে, তবে দল ছাড়া করতে পারবে না, নতুনভাবে দলের জন্য পারমিশন নিতে হবে। এই দলের পারমিশনের কাজ শুরু হলো 26শে ডিসেম্বর 19৭৬ সন ছাত্রলীগের সম্মেলন হইল, এবং ছাত্রলীগের সম্মেলনে গোলাম সারোয়ার প্রেসিডেন্ট হয়ে আসলো, আমি জেনারেল সেক্রেটারি। আওয়ামী লীগটা চলে গেল ওই যে ষড়যন্ত্রকারীদের হাতে। এরই বিরুদ্ধে আরেকজন লোক ছিল, তার নাম ছিল জহিরুল কাইয়ুম, বিশিষ্ট শিল্পপতি, বাংলাদেশের বঙ্গবন্ধুর খুব কাছের লোক। জহিরুল কাইয়ুম উনিও আমাদেরকে সাহায্য করছে। 4, 5, 6 মার্চ আমরা সম্মেলন 77 সনে আওয়ামী লীগের সম্মেলন। সেই কাউন্সিলে ডাকা হয় হোটেল ইডেনে। সেইখানে আমি যাচ্ছি না, আমার মেন্টালি আপসেট হয়ে আছে, আর্মি মিলিটারি স্বপ্ন দেখেই আছে। আমি স্বপ্নে দেখি আমি মিটিংয়ে যাচ্ছি, তাজউদ্দিন একটা চেয়ারে বসে দোলা খাচ্ছে। আমি বলছি, শোনো আমি দাঁড়িয়ে আছি, তুমি মিটিং টিটিংয়ে যাচ্ছ না কেন, একটু মিটিংয়ে যাও। আশ্চর্য ব্যাপার, আমার মনে হিট করলো কথাটা। আমি ঠিকই পরদিনই আমাদের মিটিং ছিল, ওখানে গেলাম। হঠাৎ দেখি ওইখানে জোহরা ভাবি, সেও ইনভাইটেড। প্রথম দিন গেল, সেকেন্ড ডেতে আবার বৈঠক হলো। সিদ্ধান্ত নিতে পারতেছে না যে কে দায়িত্ব নেবে পার্টির। তখন কাজী জহুরুল কাইয়ুম সাহেব বলেন যে তোমরা যখন আমাকে বলতেছ, তা আমার তো বয়স নেই এই দায়িত্ব নেওয়ার মতো, আমার সিদ্ধান্ত সৈয়দা জোহরা তাজউদ্দিন হবে আওয়ামী লীগের কনভেনার, তার নেতৃত্বে আমরা সবাই কাজ করব। আব্দুল মোমেন নামে একজন মন্ত্রী ছিলেন, বঙ্গবন্ধুর প্রচার সম্পাদক ছিলেন, উনি কাগজ পড়লেন জোহরা তাজউদ্দিন আহ্বায়িকা। জোহরা তাজউদ্দিন 1977 সনে আহ্বায়িকা হয়ে আসলেন, আওয়ামী লীগের নব জীবন ফিরে আসলেন। এটা তো ওনার কৃতিত্ব, যিনি সে সক্রিয়ভাবে সামনে আসলেন এবং কর্মীদেরকে সব যোগাযোগ করলেন, তাদেরকে এক জায়গায় করলেন, করে মানে সে কাজ শুরু করলেন, এবং সে কাজের মধ্যে থেকে পার্টিকে আবার পুনর্গঠন করা সম্ভব হলো আর কি। তো ওনার এই সক্রিয় থাকাতে এটা সম্ভব হয়েছিল। ঘরে ঘরে গেছেন, সবাইকে টেনে টেনে কর্মীদেরকে কাজে নিয়ে এসছেন এবং সবাইকে একত্র করে কাজ করার জন্য সংগঠিত করেছিলেন। উনি মানুষের খুব কাছে টানতে পারতেন, মানুষকে সে সময় দিতেন, এবং যেহেতু কর্মী কাজ চায়, উনি যেহেতু কাজ দিতে পারতেন এবং কাজ নিতে পারতেন, কর্মীরা খুব ওনার মানে ভক্ত হয়ে যেত আর কি। জোহরা তাজউদ্দিন আসলেন, উনি আহ্বায়ক আওয়ামী লীগের, আর আমরা ছাত্রলীগ, শক্তি একটা। কাজে তার সঙ্গে আমার সম্পর্কটা হয়ে গেল আত্মিক এবং মা ছেলের সম্পর্ক হয়ে গেল। প্রতিদিন সকালবেলা মাকে দেখতে যেতাম, উনি বলতেন এইভাবে চলো, এইভাবে আইতাম, মধুর ক্যান্টিনে হইতো, আর ওনাকে বুঝাইতাম এইখানে আছে, উনি তো শব্দে চিনত না। আস্তে আস্তে তবে ব্রিলিয়েন্ট মহিলা ভাই, সবকে আস্তে আস্তে চিনতে শুরু করলেন। এই যে কামাল মফিজুল ইসলাম কামালকে দপ্তরে বসায় দিলেন। ভাবির একটা বৈশিষ্ট্য কি, উনি কিন্তু এই ছাত্রলীগের মধ্যে কোনো করতো না, এবং আমাদের 9 জনের একটা কমিটি করে দিয়েছিল উনি। ভাবি কোনো বোঝেন, আমি এটা অ্যামাগুয়েট করতে চাই না, ছাত্রলীগ ইন্ডিপেন্ডেন্ট থাকুক, এবং এটা আমাদের পক্ষ থেকে মেনটেন করার জন্যে
আমি এই 9 জনের দায়িত্ব দিলাম। তার অফিস করে ফেললেন সব, একদম সিস্টেমেটিক। এখনের মতো কম্পিউটার ছিল না। এরপরে এই মা ছেলে ট্যুরে বেরোল। আমি আগে সেই আগুন ঝরা বক্তৃতা, আর এরপরে জোহরা তাজউদ্দিনের কান্নার বক্তৃতা, আবেগের বক্তৃতা, আমার শারীরা চলে আজ রক্ত কেন। আমি দেখেছি আমার আম্মা এমন দুর্গম এলাকা যেখানে রাস্তা নেই, কাঁচা মাটির প্যাক কাদার ভিতর দিয়ে মোটরসাইকেলের পিছে ছাত্রলীগের নেতাদের পিছন বসে উনি মিটিংয়ে যাচ্ছেন, প্রোগ্রাম অ্যাটেন্ড করছেন এবং অর্গানাইজ করছেন। এরকমও স্মৃতি আছে, মঞ্চে বসে আছি আম্মার বক্তৃতাগুলো, যে আমি আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম, আজকে আমি আমার রক্ত মাখা আঁচল নিয়ে আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম, বঙ্গবন্ধু হত্যা এবং জেল হত্যার বিচার দিয়ে গেলাম। সো দেখতাম যে সামনে যারা আম্মার বক্তৃতা শুনছেন, মানে আম্মার বক্তৃতা ছিল সাংঘাতিক, হৃদয়ে কাঁপিয়ে দিত। চট্টগ্রাম উত্তর জেলা দক্ষিণ জেলা মহানগরের যৌথ উদ্যোগে লালদিঘির ময়দানে জনসভা হবে, সেখানে সৈয়দা জোহরা তাজউদ্দিন আসবেন। এইটা যখন বলছে তখন আমরা সবাই কী করছি, আমরা কলেজ থেকে মিছিল নিয়ে আমরা গ্রুপ সহ আমরা সেই জনসভায় আমরা যোগদান করছি। লালদিঘির ময়দানে যখন আসলাম তখন এই প্রথম দেখলাম একজন কেন্দ্রীয় নেতাকে, ওনার সাথে ছিলেন মতিয়া চৌধুরী আর সুরঞ্জিত সেনগুপ্ত। এরপরে সবার বক্তব্য শোনার পরে যখন সৈয়দা জোহরা তাজউদ্দিন উনি দাঁড়ালেন, ওনার চেহারা, ওনার মানে পার্সোনালিটি দেখে আমরা একটু সামনের দিকে ছিলাম, দেখে আমরা মানে আমাদের অন্যরকম একটা ভক্তি আর কি। এরপর উনি যখন বক্তব্য শুরু করলেন, ওনার বজ্রকণ্ঠে, ওনার কণ্ঠ, বক্তব্য ধারাবাহিকতা এবং কণ্ঠ, বঙ্গবন্ধু হত্যার বর্ণনা এবং জেল হত্যার বর্ণনা উনি যখন দেয়া শুরু করলেন, লালদিঘির ময়দানে হু হু করে মানুষ কান্না করতেছে। তখন আমরা নিজেরা কান্না করছি, আমাদের মনে হচ্ছে আমাদের বুক ফেটে যায়, পারলে আমরা এক্ষুনি আমরা প্রতিবাদ করি, যা প্রতিশোধ নিই, যা ব্যাপারে এত সুন্দর। এরপর থেকে আমাদের রাজনীতি করার এবং এগুলির প্রতিবাদ করার, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার এগুলি তখন আমাদের ভিতরে চেতনাটা আরও কয়েক গুণ বাড়ছে। 1975-এর পরে সারা বাংলাদেশে সর্বপ্রথমই কাপাসিয়া উপজেলার কাপাসিয়া কলেজে তিনি একটা ঘরোয়া মিটিং করেন। সেই ঘরোয়া মিটিংটি যদিও তখনকার স্বৈরাচার সরকার, সামরিক সরকার অনেক বাধা বিপত্তির পরও হাজার হাজার পুলিশ এবং আর্মি দিয়ে মিটিং ঠেকাতে পারে নাই। আমাদের সবসময় একটা নির্দেশ দেওয়া ছিল যে আমরা যেন কখনো কোনো সশস্ত্র সংগ্রাম বা কোনো সশস্ত্রভাবে আমরা কোনো কর্মকাণ্ড বা কোনো ধরনের দুর্ঘটনা না ঘটাই। উনি সবসময় নির্দেশ দিয়েছেন যে আমরা এটা রাজনীতিভাবে মোকাবেলা করব। উনি আহ্বায়ক হওয়ার পরে ওনায় বাংলাদেশের সমস্ত জেলাগুলির আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে যোগাযোগের জন্য উনি প্ল্যান নিল। ওই সময় তো আপনার টেলিফোন ছিল না, এরকমের কিছু ল্যান্ডফোন ছিল, যোগাযোগ করা একটা কঠিন ব্যাপার ছিল। তো যেহেতু ওই সময় পুরান টাউনে নবাবপুরে অফিস ছিল, আমার বাসাটাও নারিন্দার পুরান টাউনে, তো আমি বিশেষ করে যেহেতু উনি এখানে আসতো বিকালবেলা, আমি কিন্তু যাইতাম। অনেক সময় আবার জেলা নেতৃবৃন্দ ওনার কাছে আসতো, তখন বৈশা কথা বইতো, উনি যে সাহস দিত যে ভয় পেলে তো চলবে না, আমাদের বেঁচে থাকতে হবে। যে ষড়যন্ত্র শুরু হয়েছে, সামরিক সরকার যেভাবে বসছে এবং আমেরিকার যে সহযোগিতা তাদেরকে করতেছে, তাতে তো আমাদের টিকা কঠিন হয়ে যাবে, যেহেতু নেতৃবৃন্দকে মেরে ফেলাইছে। হ্যাঁ, যারা নাকি স্বাধীনতা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতা চারটা সবাইকে মেরে ফেলছে। এখন যদি আমরা পিছ হটি তাহলে আমরাও মেরে ফেলব। তাই জেলা নেতৃবৃন্দকে যদি এইসব কথাবার্তা হলো, এগুলি আমার এখন অনেক কিছু মনে আছে এবং সাহসের সাথে উনি কিন্তু কথা বলছেন, উনি কিন্তু কোনো ভয় পাইছেন। জোহরা তাজউদ্দিন যেহেতু নাকি দুঃসময়ে উনি রাজনীতি ঢুকছে, রাজনীতিতে আনা হয়েছে ওনাকে, হ্যাঁ, গৃহবধূর থেকে ওনাকে রাজনীতিতে টেনে আনা হয়েছে, কিন্তু উনি সবসময় রাজনীতি সচেতন ছিলেন এবং ওনার লেখাগুলির মধ্যে উনি কিন্তু ভালো লেখিকা ছিলেন, ভালো লিখতেন। লেখার মধ্যেও কিন্তু অনেক জায়গায় আছে। সারা দেশ ঘুরলেন, প্রত্যেকটা থানা লেভেল পর্যন্ত যাওয়ার চেষ্টা করলেন জোহরা তাজউদ্দিন।
গিয়ে সংগঠনকে এমন জায়গাতে দাঁড়া করলেন যে এই সংগঠন মূল যারা শক্তি দিয়ে দেশ চালায় আর্মির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠলো, মূল প্রতিদ্বন্দ্বী। কিন্তু জহুর তাজউদ্দিনকে তাদের কিছু করার নাই, তার নামে মামলা নাই, মুকদ্দমা নাই, সে তাজউদ্দিন আহমদের স্ত্রী, সে পরিষ্কার জীবন। তখন তার বিরুদ্ধে চক্রান্ত হলো, ডিজিএফআই, আর্মি বলেন আর পুলিশ বলেন বা আন্তর্জাতিক শক্তি চক্রান্ত করলো জহুর তাজউদ্দিনকে আওয়ামী লীগের নেতৃত্বে রাখা যাবে না। জহুর তাজউদ্দিন ধরেন ৭৭ সনের 10 মাস, ৭৮ সনে আসার পরেই 12ই জানুয়ারি রাজ্জাক ভাই জেলখানার থেকে বের হলেন। রাজ্জাক ভাই আমার যে আমার ভাবির সাথে একটু দেখা করতে হয়, যে একটু অ্যারেঞ্জ কর। তোফাইল বাই ডিস্টার্ব বাইরেছে, রাজ্জাক ভাই তোফাইল গেল। ভাবি তার মধ্যে কোনো প্যাস নাই, সরল কথা, এমন একটা মারাত্মক কথা বলে ফেললো আমাদের। আমি আছি বাজে, রাজ্জাক তোফাইল তোমরা তো ডিফিটিস্ট, বঙ্গবন্ধু তোমাদের উপরে অনেক ডিপেন্ড করছে, অনেক ক্ষমতা তোমাদের দেশে, কিন্তু তোমরা বঙ্গবন্ধুকে রক্ষা করতে পারোনি, তোমরা ডিফিটিস্ট। আর ডিফিটিস্ট সোলজার নিয়ে কোনোদিন যুদ্ধে জয় করা যায় না। আমি তো শুনে ভাবি এত কঠিন কথাটা তো সামনে বলে ফেললো, যে তখনই তো রাজ্জাক ভাই বুঝে ফেললো যে জোহরা ভাবি কী লোক। কাজে তাকে ভবিষ্যৎ সভাপতি করে সে সেক্রেটারি, আর এদিকে সমস্ত ডিস্ট্রিক্টে ভাবির যে পপুলারিটি মানে চিন্তাই করা যায় না। তো তারপরে এরা করলো কি, রাজ্জাক ভাই গোপনে গোপনে সে এই মালিক উকিল, দুর্বল ব্যক্তিত্বের লোক, তারই সভাপতি বানাই বললো সে। না, এটা তো দুঃখজনক। মালিক উকিল সাহেব তো মানে ওনার বিভিন্ন নিজের স্বার্থে উনি নিজেকে সামনে নিয়ে আসলেন, এবং যেটা প্রাপ্য ছিল বেগম তাজউদ্দিনের তখন সেটা পান নাই আর কি। আক্ষেপ তো কিছু থাকারই কথা, কিন্তু সেটা প্রকাশ করেননি। কাউন্সিলররা কেউ জোহরা বাবির বিকল্প চিন্তাই করে না। হঠাৎ মালিক উকিল সাহেবের নাম এসে গেল, রাজ্জাক ভাই ওটা ম্যানেজ করতে, সমস্ত ক্ষিপ্ত হয়ে গেল, একবার পণ্য হয়ে যায়। আমি আর সিরাজ ভাবির নিয়ে স্টেজে উঠলাম, তখন ভাবি একটা করুণ স্পিচ দিল। ওই একটা কথাই, যে দেখো আমার পার্টির দুঃসময় আমি হাল ধরছি, তোমরা সহযোগিতা করছো। আমি এমন কোনো জেলা নাই যে আমি যাইনি, প্রত্যেকটা জায়গায় আমি ঘুরে বেড়াইছি, শুধু পার্টির কথা চিন্তা করে, বঙ্গবন্ধুর কথা চিন্তা করে করছি। আজকে আমাদের শত্রু আমাদের জাতীয় নেতাদের হত্যা করছে, জেলখানায় হত্যা করছে, এবং এখনও তারা আওয়ামী লীগটাকে ধ্বংস করার জন্য। এখন এই আওয়ামী লীগ আমরা যদি কাউন্সিলটা সমাপ্তি না করি, হ্যাঁ, তাইলে পরে তো তারাই জয়যুক্ত হলো। আজকে আমি হইলাম কি হইলাম না সেটা বড় কথা না। আমি জানি আমার তোমরা শ্রদ্ধা, অনেকে স্নেহ করে, মুরব্বীরা আমার স্নেহ করে, কিন্তু এই অবস্থায় একটা সাবজেক্ট কমিটির সিদ্ধান্ত দিছে, তার বিরোধিতা করে আমরা পণ্ড করে দিলাম, তাহলে তো পার্টিটা শেষ হয়ে যাবে। কাজে আমি সবার কাছে অনুরোধ যে তোমরা এটা মাইনা নাও। মালিক উকিল সব সভাপতি, আব্দুর রাজ্জাক সেক্রেটারি, এই যে সব শান্ত করা, মানে থার্ড টাইম পার্টিটাকে ক্রাইসিসের থেকে বাঁচিল ভাবি। আমরা তখন ক্লাস কত, সেই ৭৭ সালের কথা বলছি, ক্লাস 6, 7, 8, 9, 10, 81 পর্যন্ত যদি আসি, আম্মাকে আমরা ধারাবাহিকভাবে বাসায়, বিশেষ করে 1976, 77, 78 যদি বলি, আমরা বাসায় মাসে 2 বার পেয়েছি কিনা মনে পড়ে না। কারণ ভদ্রমহিলা চট্টগ্রাম বিভাগ কভার করছেন হয়তো এই মাসের এই সপ্তাহটা জুড়ে, ওর মধ্যে ঢাকায় ব্যাক করতে হচ্ছে, মোটেও বাসায় আসবার জন্য ব্যাক করতে হচ্ছে না, হয়তো উদাহরণস্বরূপ লালবাগ থানা আওয়ামী লীগ সংগঠন করতে হবে, ঠিক করতে হবে, কমিটি দিতে হবে, ওখানেই চলে যেতে হচ্ছে, ফাঁক পেয়ে বাসায় আসলেন, আম্মার হাতে আসে, ওর মধ্যে আম্মা একটু মাছ টাছ আনালেন, আমাদের পছন্দের কিছু ওর মধ্যে রান্না করে দিলেন, রাত 8টা 9টা 10টা বাজুক, যটাই বাজুক। আমরা যখন ওয়াশিংটনে উনি যেতেন, খালামা যেতেন, তখন দেখতাম কি শারমিন আমাদের বিশেষ একটি দিনে অনেককেই বলতেন যে আসেন, আম্মা এসেছে, দেখা করে যান। তো আমরা তো জানতাম শুধু আম্মার সঙ্গে দেখাই নয়, আমাদের অনেক খাওয়া দাওয়া হবে। এবং তখন
খালাম্মাকে দেখতাম যে তার যে পছন্দের জিনিস, তিনি যেগুলো ভালোবাসতেন, সেই সব কিছুই তিনি সযত্নে রান্না করেছেন এবং প্রত্যেকের পাতে তুলে পরিবেশন করছেন। তো সেই মহিলা আর একজন রাজনীতিবিদ জোহরা তাজউদ্দিন, দুজনের মধ্যে যে একটা পার্থক্য ছিল সেটা ভাবা যেত না। একদিকে তিনি মা, একদিকে তিনি সহধর্মিণী, আর আরেকদিকে তিনি রাজনীতিবিদ। এটা আমরা মাঝে মাঝে সেই ভারসাম্য কীভাবে তিনি রক্ষা করতেন সেটা চিন্তাভাবনা করেছি অনেক সময়, কিন্তু সেই তুলনা মেলা ভার। কাকিমার সাথে সাঁতার কাটতাম আমি, আর মনে পড়ে এখন এইখান থেকে মাথার থেকে মাথা পর্যন্ত আমরা গেছি সাঁতার কাটিয়া। তারপরে এই পুকুরের মধ্যে কাকিমার সাথে আমরা সাঁতার কাটতাম, এখন তো মনে পড়ে এগুলি। এই পুকুরের মধ্যে সাঁতার কাটতাম তো নাই, কথা তো রয়ে গেছে। যখন খালি বাড়িতে ফাঁড়া দিছে আসছে শুনছে, তখন আমার এই বাড়িতে মেমানি যত লোক আছে সবাই পুষছে না, আইলে তো অনেক খাওয়া শুরু। আমি 10-15 কেজি চাইল আনছি, 20 কেজি চাইলের বাচ্চা আনছি আমি। উনির কোনো গরিব, কোনো সরু বড় নাই, গরিব মানুষও নাই, বড় লোকও নাই। আমার এখানে টেবুল সবার খাওয়া দিছে, সবাই লুয়ে আমরা বইয়া খাইছি রান্না বইয়ে। যার পূর্ব দেখছে একটু যে কম, তারে আপনার নিজে উঠতে আইয়া আবার ফের ওষুধ দিয়ে দিছি তরকারি। মানে এই ছিল, খুব মহব্বত ছিল, মানে খুব মানুষের লেগে। অমুকতে খাওয়া দেও, অমুকতে খাওয়া দেও, আমি বাইরে দিছি, দিদি দিদি দিয়ে শেষে দেয়। আমি কই নানি আর কতজন দিয়ে খাওয়াইবে, আপনি তো যে আয়ে তারই দিন খাওয়ান বেড়া, ওনে তো আর পাতিলো তো আর থাকা লাগবো, আবার পাক করে খাওয়াইতে হইব। শেষ কইলে আইসা দিছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সন্ধ্যার সময় ভালো ভালো খাবার ফাঁক করে তারে ফাটাইছে এইদিকে, আমার ফাটাইছে সেইদিকে, যে বুড়া অসুস্থ মানুষ আছে তারপরে খাবার দিয়ে। তো খাবার দিতে দিতে আমার একসময় বিরক্ত লাগছে, প্রত্যেক দিন কষ্ট লেগে যাওয়া যায়। জোহরা তাজউদ্দিন আসলে এই যে না দাঁড়াইতো, বলে আমার যে খাতা কিনতেছি না, বই কিনতেছি না, ক্রুসিং করতারি না। ওই খোকা অনিক দেখকে বাড়ি কোথায়, নাম কি, নাম রে লেখাপড়ার খরচ এই গ্রামে আমার তো ওই যে আমি টাকা দিছি, তারা এখন একজন ইতালিতে আছে এই ডাক্তার চিকিৎসক, আরেকজন আছে ঢাকা কোন এক কলেজের প্রফেসর। জোহরা তাজউদ্দিন দিছে, ওই সময় জোহরা তাজউদ্দিন আসেন, জোহরা তাজউদ্দিন দিছে। এরপরে বর্তমানে ওর ছেলেমেয়েরও দিয়ে যাইতেছে, স্কুলের ভালো লেখাপড়ার খরচ, ভালো ছাত্র। মিমিয়াপা বলতো আম্মাই আমেরিকা গেলেও শোনা যায় না যে আম্মা আমেরিকা যাবে। আম্মাই দৌড় দৌড়িয়া গেলে 15 দিন আগ থেকে শোনা যায় আম্মাই দৌড় দৌড়িয়া যাবে। আম্মার বারিন্দার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আম্মাই খালি বাজার নিয়ে জমায়। তো মানুষের জন্য কাপড়, সাবান, টুথপেস্ট, যার যেটা লাগে। ও আর বাড়িতে আসলে মনে করেন শুধু বোঝা গেছে যে ওনার একটা ফার্মেসি লইছে বাড়িতে, ব্যাগ বইরা ওষুধ লইছে। মনে করেন যার ঠান্ডা কইলে ওনার ঠান্ডার ওষুধ দিতেছে, জ্বরের ওষুধ, শরীর ব্যথার সব। মনে করেন যে সময় যেটা দরকার জিজ্ঞাসা করলে আমার তো এরকম লাগে, ঠিক আছে আমার কাছে ওষুধ নিয়ে যাও। এই অভ্যাসটা বর্তমান আঙ্গরে যে বর্তমান এমপি আছে না, আমাদের মন্ত্রী আছে না, ওনার আবার এই অভ্যাসটা আছে। এখানটা এই জায়গাটা দেখছেন না যে এটা একেবারে শুনশান, কিন্তু এখন তো তাও একটু বাড়িঘর দু একটা দূরে দূরে আছে, তখন আরও কম বাড়িঘর ছিল, লোকজন একদম ছিলই না আমাদের গ্রামটায় বেশি। তো এখানে আশেপাশে বাড়িতে কারো যদি বাচ্চা হবে, কারো যদি একটু অসুস্থ হয়ে যায়, কোনো হাসপাতাল ছিল না, ওদেরকে এখান থেকে নদী পার হয়ে ওই পারে গিয়ে ডাক্তার দেখাতে হতো শ্রীপুরে। তো তখন আমার খুব শখ ছিল যে এখানে যদি একটা ইচ্ছা ছিল আর কি, শখ বলবো না, ইচ্ছা ছিল যে যদি এখানে একটা হাসপাতাল করা যায় ছোট, তাহলে এখানকার মানুষ অন্তত প্রাথমিক চিকিৎসাটা পাবে। তখন আম্মা চাইছিলেন যে একটা 10 শয্যার একটা কোনো একটা হাসপাতাল করা যায় কিনা, কিন্তু ওই সময় সম্ভব হয়নি। পরবর্তীতে আমি 2012 সালে যে যখন আমি পারমিশনটা নিলাম হাসপাতালটা করা যাবে, তখন আম্মা আমাকে বললেন যে শোন এখানে তো খুব ওই যে আমাদের এদিকটা দেখবেন আপনারা ঘুরলে যে শাল গজারি গাছ, তো গজারি পাতা বাতাস হলে খুব সুন্দর বাতাসের একটা আওয়াজ হয় পাতার। তা আমাকে বললেন কি শোন ওই হাসপাতালটা এমন জায়গায় করবি
যে যেখান থেকে যারা রোগী থাকবে, যারা সাথে আসবে, ওরা যেন বাতাসের সময় ওই গাছের শব্দ শুনতে পায়, পাতার শব্দ, তারপরে পাখির ডাক যেন শোনা যায়। তো ঠিক ওনার কথা মতোই আমাদের এইখানে একটা চৌরাস্তা আছে একদম বাড়ির কাছাকাছি, ওই জায়গাটাতে আমাদের একটা জমি ছিল, তো ওখানে ওই হাসপাতালটা করা হয়েছে। উনি দেখে যেতে পারেন নাই। আম্মা এখানে গ্রামে কি করতেন, তখন যে গ্রামের দিকে স্পোর্টস হয়, যে এটা কিন্তু স্পোর্টসটা এতটা পরিচিত ছিল না, কিন্তু ওই গ্রামের বাচ্চাদেরকে, আমাদের এই বাড়ির সাথে যে স্কুলটা, আম্মা কিন্তু সারা বছর দেখতাম কি একটু একটু করে টাকা জমায়। হ্যাঁ, তারপর ওই টাকা জমিয়ে তো উনি ওটা দিয়ে বাচ্চাদের জন্য খেলনা নিজে গিয়ে কিনে নিয়ে আসতেন। এখানে একটা স্পোর্টসের একটা আয়োজন করতেন। এখনকার দিনের মতো অত বড় ওরকম কিছু না, সাদামাটা, কিন্তু একটা নির্মল আনন্দ ছিল। এই কাজটা আম্মা সব সময় করতেন। সাঁতার আমরা এই পুকুরেই কাটতাম। প্রথম নামছে নানি, মানে জৌরা তাজউদ্দিন প্রথম নামছে এই পুকুরে। আমরা আগে নামি নাই, আমরা ভয় পাই, নানি ভয় পায় না। তখন টানে দেওয়ার পরেই আমরা চলে সাঁতার দিলাম। তো উনি চলে গেছে আগে, আমরা যাইতে পারি না, পিছনে পড়ে রয়েছি। আমি কইতেছি দাদি ওরা যে হজ যাইতেছে, আমি দাদি দেখতাম হজ যাইতেছে, তো আপনি হজ জানি না কি? দাদি আমি তো নিয়ত করলে 1 ঘন্টার ভিতরে যাইতে পারেন। কয় বিউটির মা শোনো, আমি হজ করে আইলে এই টাকা ফেলাই হজ করে আইলে আমার কী কাজ হলো? আমি যদি যারা ঘরের তলে নিচে, ঘরের নিচে থাকতে পারে না, যারা ঘরের তলে থাকতে পারে না, ঘরে পানি পড়ে, কাপড় ভিজে, খেঁথা ভিজে, বালিশ ভিজে, এগুলি ভিজে, হ্যাগোটা যদি আমি একটা ঘর বানাই দিই, তা কি আমার হজের কাম হবে না? হ্যাঁ, হ্যাগোটা একটা হজের কাম হবে না? তাহলে যারা নিয়ে সারাদিন না খাইয়া থাকে, আগে যদি আমি একটা গাড়ি কিনে দিই, গাড়িটা চালাইলে, রিক্সা কিনে দিয়ে থাকো, চালাইলে খাওয়াটা হইলে কি আমার হজের কাম হবে না? দাদি এটা ঠিক আছে, দাদি ঠিক আছে, আর লাগতো না, বুঝছি দাদি বুঝছি, আমি এটা বলছি। সে সব মানুষের সমান দেখতো। সে, আমি মনে করতাম যে আমাকেই বুঝি সে সবচেয়ে বেশি ভালোবাসতেছেন, কিন্তু সেটা না, সে প্রত্যেককে এমনিভাবে ভালোবাসতেন। আমার বিয়ের মার্কেটিং, বিয়ার যত মার্কেটিং উনি করে দিয়েছেন, সব কিছু। আর সবসময় ভালো কথা, কোনো দিনও শুনি নাই একজনের একটা কথা নিয়ে কেউ যদি আসে বলতো যে অমুক হয়েছে। একজন আর কি আমাদের মধ্যেই একজন বলতেছিল যে আরেকজনের কথা, পুপু তখন খুব রাগ হয়ে যে হ্যাঁ এইসব কথা বলবা না, কোনো দিনও একজনের কথা আরেকজনের সামনে এগুলা বলবা না। এটা খুবই আর কি, খুব রাগ হয়ে যেত। একেবারে মাটির মানুষ যেটাকে বলে, নানি সেভাবেই আসলে জীবনযাপন করতেন। লাক্সারি বলতে কিছুই ছিলেন না, আসলে সেভাবেই আমাদেরকে গড়ানো। ছোটবেলার থেকে আমি আরেকটা বলি, আমি ওই সময় বুঝতাম না, আমি দৌড়াদৌড়ি করে যাচ্ছি, এই থাম থাম, তুই কোথায় ব্যথা পাবি, পাবি। হঠাৎ করে আমার দাদি কিছু না কিছু একটা বলবে যে শোন, ধর্ম যার যার, দেশ কিন্তু সবার, উৎসব কিন্তু সবার। তখন ছোটবেলা মনে হতো তাহলে কী বলে এগুলো, এটার মানে কি? পরে এখন যখন আজকালকার পরিস্থিতি আস্তে আস্তে যখন দেখি, বুঝি যে একটা যে কমিউনাল ভাইলেন্স বলেন বা সব দণ্ড বলেন, তো এখন বুঝি যে এগুলোর গুরুত্বটা কি। সে নিজে কিন্তু নামাজ পড়তো, সে 5 ওয়াক্ত নামাজি ছিল, কিন্তু কখনো বলেনি যে এই তোর আজকে নামাজ পড়তে হবে। নিজের বিশ্বাসটা কখনো অন্যের উপর চাপিয়ে দেয় নাই, আর বলে নাই কখনো যে না এটাই একমাত্র ওয়ে, এভাবে করেই চলতে হবে, অন্য কোনো ইয়ে। তার কথা ছিল সবসময় যে রাষ্ট্র সবার, দেশ সবার, সবাই আমরা ইকুয়াল, এখানে কোনো বৈষম্য থাকবে না। শত শত মানুষকে যে আমার দেখা, কোথা থেকে টাকাটা আসতো এটাও মাঝে মাঝে মনে হচ্ছে। আমি তো ইউএসএতে কাজ করি, আমরা কাজ করছি, পড়ছি, আমাদেরও ওখানে তো একটা সংগ্রামী জীবন। না, আম্মা আমার চিঠিগুলো আছে, আম্মা লিখতেন, মা একটা মসজিদের ফ্লোর কাঁচা মাটি, মুসল্লিরা বসার জায়গা পায় না, তুমি আমাকে একটু এত টাকা পাঠাবে ওটা বসার জন্য। এই যে এখানে চাপ কলের দরকার, এইখানে চাপ কল, ওই বাড়িতে মা আমি দেখেছি যে ওই বাচ্চাগুলি আরেকটুই হলো ওদের একটা মানে লেখাপড়ার জন্য একটা টিচারের খরচা, মানে এগুলি না আম্মার চিঠি ভরা থাকতো কার কি দরকার। মানুষকে ভালোবাসতেন, আবার তার সৃষ্টিশীল দিকটাও খুব সুন্দর ছিল। চমৎকার গিটার বাজাতে পারতেন উনি, বুলবুল একাডেমি থেকে গিটারের প্রশিক্ষণ নিয়েছিলেন। হ্যাঁ, সেটা উনি ছোটোবেলায়
উনি গিটার বাজাতে কি সুন্দর বসে, আমার এখনো মনে হয় গোসল করে খোলা চুল আম্মা ওই গিটারটা ওরকম করে বাজাতেন। ওই যে এরকম করে লেখে কোলের উপর রেখে, ওটা বলে হাওয়াইয়ান, হ্যাঁ হাওয়াইয়ান গিটার, এক্স্যাক্টলি ওইটা উনি বাজাতেন। কিছু ওনার কথাবার্তা, ওনার চিন্তাধারা যদি এখন রিকালেক্ট করি, যেমন উনি কিন্তু দেশ নিয়ে সারাক্ষণ খালি ভাবতেন। উনি সকালে আমার এই স্মৃতিটা মনে পড়ে, ওনার চায়ের কাপটা নিয়ে পেপারটা খুলতো, খুলেই খালি বলতো আয় হায় শেষ হয়ে যাচ্ছে, দেশটা তো গেল। খালি দুশ্চিন্তা, খালি দেশটাকে নিয়ে দুশ্চিন্তা, বিভিন্ন নিউজ। আমাদের বাংলাদেশের নিউজ পেপারে তো ভালো নিউজ থেকে নেগেটিভ নিউজগুলোয় খারাপ নিউজই বেশি থাকে, তো সেটা থেকে উনি দেশকে নিয়ে খুবই চিন্তা করতো। আমি দেখতাম আম্মা চুপচাপ বসে থাকতেন কিছু সময়, এবং মনে হচ্ছে উনি চিন্তা করছেন, এবং মানে চেহারাটার মধ্যে সাম সর্ট অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এবং আমি জানি উনি দেশকে নিয়েই চিন্তা করছেন, কারণ ওনার 99% চিন্তা ছিল দেশ এবং দেশের মানুষ যেন ভালো থাকে। এক সময় সে অসুস্থ হওয়ার ফলে তখন সে বেডে শুয়ে থাকেনি করে, তখন জিল্লুর রহমান আসলেন, তোফায়েল আহমদ। কোন হসপিটালে ছিল? ইউনাইটেড হসপিটালে ছিলেন। তখন অনেক কথাবার্তা বলার পর এক প্রসঙ্গে বললেন যে যাই করেন সেটা ভেবে চিন্তে করবেন, যাতে বাংলায় মানুষের কোনো কষ্ট না হয়, দেশের যাতে কোনো ক্ষতি না হয়, দলের যাতে ক্ষতি না হয়, সেই দিকে খেয়াল রেখে সব ভাবনা ভেবে তারপরে সিদ্ধান্ত নেবেন। ওনার তো স্ট্রোক হলো, স্ট্রোকের পর উনি বেশ অসুস্থ হয়ে গেলেন, আবার ওনার পা মানে কোমরের হাড় ভেঙে গেল, তারপর অপারেশনের পরে অসুস্থ ছিলেন, কিন্তু তারপরেও 3 তলা বেয়ে সিঁড়ি বেয়ে উঠতে পারতেন, সব কিছুই করতেন। কিন্তু শেষ সময় যখন 2007-এ যখন ওই তত্ত্বাবধায়ক সরকার আসলো, তখন উনি না ওইটাকে আর মেনে নিতে পারেননি। তখন ওনার প্রচণ্ড রকমের মানে মানসিকটাই ওনার শরীরে ভীষণ রকমের অ্যাট্যাক করে আর কি। তখন ওনার আবার দ্বিতীয়বার একটা স্ট্রোক হয়ে যায়, তো বেশ অসুস্থই থাকতেন তখন। কিন্তু উনি কাজকর্ম থেকে বিরত ছিলেন না, মানে উনি এরকম সময় আমার মনে আছে সর্বশেষ বিবিসিতে উনি একটা সাক্ষাৎকার দিয়েছিলেন একেবারে অসুস্থ হয়ে যাওয়ার আগে। তো বিবিসির সেই সাক্ষাৎকারে উনি বলেছিলেন যে মানে উনি বাংলাদেশটাকে ভালো দেখতে চান, সুন্দর দেখতে চান, মানে এটাই ওনার একমাত্র কামনা ছিল, মানে আশীর্বাদের মতো। পরে ওনাকে ভারতে নিয়ে যেতে হলো চিকিৎসার জন্য। তো নিয়ে যাওয়ার পর যখন অপারেশনটা হলো, কিন্তু হওয়ার কিছুদিন পর ওনার যখন একটু নিউমোনিয়ার দিকে চলে যাচ্ছিল, ওই সময় শেষ কথাটা আমার মনে আছে, উনি আমাকে ডেকে বললেন কি যে রিমি, তুই কি আমাকে এখান থেকে চুরি করে ঢাকায় নিয়ে যেতে পারবি? আম্মা চলে গেলেন, আম্মা চলে গেলেন শুক্রবার, এটা থার্সডে। আমি আপনার এয়ারপোর্ট থেকেই সোজা চলে গেলাম, আমার ছেলে আমাকে নিয়ে গেল, তারপরে ওখানে যে আম্মার পাশে, এবং আমি আম্মার হাত ধরে গান গাওয়া আরম্ভ করলাম। এবং এবং আমি যখন গান গাচ্ছিলাম, যেমন রিমিও গান গেয়েছে, মিমি, আমরা সবাই গিয়েছি। তবে এক পর্যায়ে আমি তখন ওই রুমে, আমি তখন একা আম্মার সাথে, এবং দেখি কি আমি যখন গানটা গাচ্ছি আম্মার পাটা নড়ছে। আম্মা আইসিইউ, আম্মার মুখে ব্রিদিং তখন মেশিন, কিন্তু আম্মা পাটা নাচাচ্ছে গানের সুরে সুরে। আর আমি যখন গানটা একটু বন্ধ করেছি, আম্মার ওই কথাটা, গান গাও, মানে আম্মা চাচ্ছে আমি গানটা চালিয়ে নিই। আমার হৃদয় তোমার আপন হাতের, এটা, তারপরে স্বাধীনতা যুদ্ধের সময়কার গান কিছু গেয়েছিলাম। I remember it like it was yesterday, burying my grandmother here at the Bonani graveyard, alongside my uncle Sohel and my cousin Rajib. So
impactful was my grandmother's presence in my life, I remember really meditating on my faith and the notion that after the janazah and after the burial, that my grandmother could hear the footsteps of those who had attended her burial as we were walking away. I remember I wanted to hold on to that connection so badly. I really came to understand that my grandmother saw herself as the living legacy of her husband Tajuddin Ahmed, and in my eyes, she was the embodiment of Tajuddin Ahmed's greatest ideals in the flesh, as a woman and as a family member of mine. I'm so proud to have had her as my grandmother. 10.5 বছর হলো আম্মা আমাদেরকে ছেড়ে গেছেন। আম্মার বিশেষত আমি অন্তত পারবো না জানি, আম্মার ধৈর্যটা মনে হয় আমি চর্চার মতনই আমার হয়ে গেছে। আম্মার কোনো কিছুকে উদারভাবে মেনে নিয়ে ঝেড়ে ফেলে দেওয়ার যেটা যে ঠিক আছে, আমি জানি যে এটা অন্যায় হচ্ছে, আমি যতটুকু আমার সোচ্চার হওয়া দরকার তার চাইতেও প্রয়োজনে আমার বেশি হওয়া উচিত, কিন্তু তারপরে আমি প্রতিশোধমূলক মানে দূরভিসন্ধিমূলক কোনো ব্যবস্থা, প্রতিহিংসামূলক কোনো ব্যবস্থা এটা আমার ভেতরে ছিল না, এবং আমাদেরকে বলতেন ইগনোর ইগনোর ইগনোর। দুজনই কিন্তু দলের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, কিন্তু ওরা এই মানে রাজনীতির দিকটাকে সবচেয়ে বেশি অবদান রেখেছেন আমাদের রাজনীতিতে, এবং তাদের রাজনীতিকে কেন্দ্র করেই আমরা ভবিষ্যতে একটা ভালো রাজনীতি গড়ার আশা করতে পারি। যারা সুস্থ রাজনীতি করতে চায় তারা তাদের থেকে কিছুটা অনুপ্রাণিত হওয়ারই কথা। দুজনেরই রাজনীতি থেকে তারা অনুপ্রাণিত হবে এবং তাদের আদর্শকে তারা মূল্য দেয়, তারাই কিন্তু আজকের দিনে একটা ভালো নেতৃত্ব দিতে পারবে। ওনাকে প্রাসঙ্গিক করে তোলা দরকার আমাদের নিজেদের স্বার্থে, কারণ ওনাদের যে আদর্শ, যে সততা আমার মনে হয় প্রতিষ্ঠিত করতে হবে, নাহলে আমরা এখন যে সংকটের মধ্যে আছি সংকট থেকে আমরা বের হতে পারবো না। আমার ভালো লেগেছে যে উনি কিন্তু সবসময় খুব ইতিবাচক কথা বলতেন, কোথাও কোনো নিরাশা তার মধ্যে আমি দেখিনি। সব কিছুর মধ্যে নানান ডামাডোল, নানান দুর্ঘটনা, নানান দুর্যোগ উনি পেরিয়ে এসেছিলেন নিজের জীবনে। হয়তো সেই জন্যই প্রত্যেকটি ক্ষেত্রে নানান ঝঞ্ঝা, নানান দুঃখ কষ্ট পার হয়ে যে নারী অনেকখানি এগিয়ে গিয়েছিলেন, আমার মনে হয় যে তার মধ্যে হতাশার চিহ্ন আমরা দেখিনি। তিনি সবসময় বলেছেন দেশ এগিয়ে যাবে, বাংলাদেশের মানুষ এগিয়ে যাবে। মনে আশা জাগতো একদিন দেশ সুন্দর হবে, কোনো গরিব থাকবে না, দেশের সমস্ত আমাদের প্ল্যানিংগুলি কার্যকরী হবে, সব ভালো ভালো মানুষরা জয়েন করবে। এও স্বপ্ন, তখন থেকে স্বপ্ন। যখন যুদ্ধ হয়, এটা আতির ব্যাপার, তখন আমি বলতাম যে সৈয়দ নজরুল ইসলাম দেখেন না, আমাদের এবার দেশ স্বাধীন হলো, উইদিন 10 years কোনো থাকবে না, চোর ডাকাত, কোনো ক্রিমিনালস, কোনো জেলখানা থাকবে। তারপরে 20 বছর পরে জেলখানাই উঠে যাবে। সব মানুষ তো ভালো, মানুষের মনে আমরা নতুন নিজেদের কাছে, নতুন প্রজন্মের কাছে একটা স্বপ্ন, একটা সুন্দর স্বপ্ন তৈরি করেছিলাম। যে জাতির সামনে কোনো স্বপ্ন না থাকে তার কোনোদিন সেই জগতে যেতে পারে না। স্বপ্ন থাকতেই হবে যে আমার দেশ ওই রকম হবে।